আমন্ত্রণ সবাইকে কেমন মানুষ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমিটির সৌজন্যে। দর্শক, করোনাকালে সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনায় মিতব্যয়ী হয় গেল গত অর্থ বছরে সাশ্রয় হয়েছে প্রায় 12,000 কোটি টাকা। তবে করোনার প্রকোপ কমে আসার সঙ্গে সঙ্গে আবারও শুরু হয়েছে সরকারি বিভিন্ন দপ্তরে গাড়ি কেনার তোড়জোড়। চলছে প্রশিক্ষণের নামে বিদেশে আনন্দ ভ্রমণের আয়োজনও। গেল মে মাসে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো কয়েকটি প্রকল্প বিশ্লেষণে দেখা যাচ্ছে অধিকাংশ প্রকল্পে রাখা হচ্ছে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের নামে বিদেশ ভ্রমণের প্রস্তাব। চামড়া শিল্প নগর করতে বিদেশ সফরের প্রস্তাব করেছে বিসিক। বরাদ্দ রাখা হয়েছিল মোট 5 কোটি টাকা, অথচ সাভারে এরই মধ্যে একটি চামড়া শিল্প নগর করার অভিজ্ঞতা রয়েছে বিসিকের। ডিজিটাল সংযোগ স্থাপন শিরোনামে একটি প্রকল্পে বৈদেশিক প্রশিক্ষণ বাবদ 36 কোটি টাকা রাখা হয়েছে। আবার আগর চাষ শিখতেও 8 কর্মকর্তার বিদেশ ভ্রমণের প্রস্তাব করা হচ্ছে। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সরকারি কর্মকর্তাদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হলেও বর্তমানে এটি পরিণত হয়েছে বিলাস ভ্রমণে। অভিজ্ঞতা না বা জ্ঞান অর্জনের নামে কর্মকর্তারা অনেকেই এমন সব দেশে যাচ্ছেন যার যৌক্তিকতা নিয়ে রয়েছেন প্রশ্ন। আবার টেকনিক্যাল জ্ঞান নিতে অটেকনিক্যাল কর্মকর্তাদের বিদেশ সফরের ঘটনাও আছে। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন খোদ সরকার প্রধানও। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বিরক্তি প্রকাশ, নির্দেশনা প্রদান, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারিতেও আটকানো যাচ্ছে না সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। বিভিন্ন সময়ে পুকুর খনন শিখতে, ট্যাংরা পাবদা মাছের চাষ শিখতে বিদেশ ভ্রমণ নিয়ে উঠেছিল বিতর্ক। সৌর বিদ্যুতের জন্য সারা বিশ্বেই সুপরিচিত বাংলাদেশ থেকে বিদেশে সোলার প্যানেল সম্পর্কে জ্ঞান অর্জনে বিদেশ ভ্রমণের যৌক্তিকতা নিয়েও উঠেছিল প্রশ্ন। ধারাও বিদেশ ভ্রমণ ও যানবাহন কেনা যাবে না, শুধু জরুরি অপরিহার্য প্রয়োজনে বিদেশ যাওয়া যাবে, সম্প্রতি এই নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বিদেশ ভ্রমণ ও গাড়ি বিলাসিতা নিয়ন্ত্রণে বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আহসানুল ইসলাম টিটু, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ, অনলাইনে যুক্ত আছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী মনজির মোর্শেদ এবং চট্টগ্রাম সুজনের সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবি চৌধুরী। দর্শক, অনুষ্ঠানের মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। জনাব নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। প্রতিটি প্রকল্পে গাড়ি এবং বিদেশ ভ্রমণ যেন অনিবার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং গাড়িগুলো কিন্তু মানে যে প্রকল্পে যতটুকু দরকার আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বারংবার উঠে এসছে যে অতিরিক্ত, এবং দেখা যাচ্ছে যে আপনার যে গাড়িটা যার জন্য বরাদ্দ তার পরিবার ব্যবহার করছে, তার ভাই ব্যবহার করছে এবং একটির জায়গায় 3টি গাড়ি উনি ব্যবহার করছেন। এই যে বিলাসিতা এবং এই যে আমাদের আপনার মানে একরকম অসুখ, এর কারণ কি আপনার বিশ্লেষণ শুনতে? কারণ হচ্ছে যাদের হাতে ক্ষমতা তারা তাদের সুবিধা মতো সব কিছু করেন। আমরা সরকারি কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা বলে একটা কথা শুনি, সেটি সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছিল, পাকিস্তান আমল হয়ে বাংলাদেশ আমলও সেটি আছে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক ক্ষেত্রে অনেক কাজ যেমন অপ্রয়োজনীয় কারণেই বিলম্বিত হয় এবং অনেক ক্ষেত্রে এমন সব নিয়ম কানুন চালু করা হয়, এমন সব সিদ্ধান্ত নেওয়া হয় যেগুলোর ফল কতটুকু আসে আমরা জানি না। আমরা যেটুকু তথ্য জানি তাতে দেখি যে আমরা কুফলটাই বেশি আসে। সেটা কীরকম, যেটি আপনি শুরুতে বলছিলেন যে বিদেশ ভ্রমণ প্রয়োজন নিশ্চয়ই আছে প্রশিক্ষণের জন্য, অভিজ্ঞতা অর্জনের জন্য। যিনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্বটা আরও ভালোভাবে পালন করার জন্য তিনি তার অভিজ্ঞতা অর্জনের জন্য দেশের বাইরে যেতেই পারেন। কিন্তু যেটি আপনি বলছিলেন যে এই ধরনের ভ্রমণের সুযোগ যেহেতু আছে সরকারি খরচে যাওয়ার, থাকার, ঘুরে বেড়ানোর, সেটার অপব্যবহার হচ্ছে এবং এই অপব্যবহার কারা করছেন? যারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন, কতটা প্রয়োজনীয়, কোন বিদেশ যাত্রাটা, কোন ভ্রমণটা কতটা প্রয়োজন, তার পেছনে রাষ্ট্রীয় কোষাগার থেকে কত অর্থ খরচ করা হয়েছে, তার বিনিময়ে সরকার বা দেশ কতটুকু উপকৃত হয়েছে, এই হিসাবগুলো করা হয় কিনা আমরা জানি না। যখনই কোনো একটি প্রকল্পের আওতায় অপ্রয়োজনীয় বিদেশ সফরের খবর আমরা জানতে পারি, এছাড়া প্রতিনিয়ত প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা বিভাগ, সরকারি দপ্তরে নিশ্চয়ই এই সুযোগগুলো আছে এবং এই সুযোগগুলো পাওয়ার বা দেওয়ার নিশ্চয়ই একটা নীতিমালা আছে এবং সেই নীতিমালা অনুযায়ী সিদ্ধান্তগুলো নেওয়া হয় এবং এই খাতে যে ব্যয়গুলো করা হচ্ছে, সরকারি কর্মকর্তাদেরকে বা কর্মচারীদেরকে বিদেশ ভ্রমণে পাঠানো হচ্ছে, তার ফলাফল কি
সেগুলো পর্যালোচনা করা হয় কিনা, এবং সব ক্ষেত্রে সবকটা সিদ্ধান্ত বিদেশ ভ্রমণের সঠিক কিনা, প্রয়োজন কিনা। আমরা খিচুড়ি অভিজ্ঞতা নেওয়ার জন্য বিদেশে পাঠানোর খবর নিয়েও আমরা এর আগে আলোচনা করেছি। ফলে যদি বলি যে সরকারের হাতে, প্রশাসনের হাতে সেই কর্তৃত্ব আছে, নিয়ম আছে, বরাদ্দ আছে, এই সব কিছু সুযোগ নিয়ে তারা বিদেশ ভ্রমণ করে যাচ্ছেন অপ্রয়োজনে, অথবা কোনো কোনো ক্ষেত্রে এমন সব প্রশিক্ষণে বা এমন সব কর্মসূচিতে তারা বাইরে যান যার কোনো প্রয়োজন নাই। এমনকি যাকে পাঠানো হচ্ছে তার দায়িত্বের সাথে ওই বিষয়ে, যেই বিষয়ে তাকে পাঠানো হচ্ছে কোনো একটা দেশে, তার কোনো মিল থাকে না। তার মানে উদ্দেশ্য কি শুধুই বিদেশ ভ্রমণ? এবং সেই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্মকর্তা যিনি থাকেন, সচিব, তার উপরে মন্ত্রী থাকেন, তারা এগুলো পর্যালোচনা, পর্যবেক্ষণ করেন কিনা, তাদের কাছে জবাবদিহি করা হয় কিনা। এবং নিশ্চয়ই টিটু ভাই বলবেন যে প্রশাসন যে সরকারি বা জনগণের অর্থ খরচ করে এই ভ্রমণগুলো করছে, এই অভিজ্ঞতার নামে দেশের বাইরে যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে তারা জবাবদিহি করে কিনা। সংসদ তো জবাবদিহিতার জায়গা, এবং সংসদীয় কমিটিগুলো হচ্ছে জবাবদিহিতার একেবারে সবচেয়ে উপযুক্ত জায়গা, যেখানে পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু নিয়ে আলোচনা করা হয়, প্রশ্ন করা হয়, জবাবদিহিতা নিশ্চিত করা হয়। সেই জবাবদিহিতা নিশ্চিত হয়েছে এটা আবার জনগণকে জানানো হয় কিনা। তা না হলে মানুষের ওই ধারণাটাই থাকবে যে জনগণের করের টাকা দিয়ে সরকারি কর্মকর্তারা আনন্দ ভ্রমণ করে বেড়াচ্ছেন, তাতে আমাদের কোনো উপকার আসছে না, তাদের হাতে ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে, তারা তাই এই কাজগুলো করে যাচ্ছেন। এই নীতিমালা যদি আমাদের জন্য উপযুক্ত না হয়, তার পরিবর্তন করা প্রয়োজন কিনা, এবং পরিবর্তন যারা করবেন তারা যদি ভাবেন এটা পরিবর্তন করলে পরে তাদের বিদেশ ভ্রমণের বা আনন্দ ভ্রমণের যে সুযোগটা আছে এটি হাতছাড়া হয়ে যাবে। এবং সব ক্ষেত্রে কি সঠিক ব্যক্তিকে নির্বাচন করা হয়, নাকি এখানে কোনো নিয়মের ব্যত্যয় ঘটানো হয়, কোনো রকমের স্বজনপ্রীতি করা হয়, সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন আছে। সব কিছু মিলে আমি বলবো যে সরকারি অর্থে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের একটা স্বচ্ছতা, স্বচ্ছ নীতিমালা, এবং সেটা প্রয়োজন, কার্যকর, দেশের জন্য, সরকারের জন্য, প্রশাসনের জন্য, এটা নিশ্চিত করা জবাবদিহিতার মাধ্যমে। তাহলে আমরা বুঝবো যে না, এখানে কোনো অনিয়ম বা অপচয় হচ্ছে। জনাব নাজমুল আশরাফ, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা জনগণের অর্থ, আমাদের করের অর্থ, এই টাকাকে সঠিকভাবে কাজে লাগানোটা অত্যন্ত, এটা একটি ফরজ কাজ, এটা একটি কর্তব্য। কিন্তু আমরা যখন দেখি যে অবসরে যাওয়ার মাত্র 20 দিন আগে কিংবা 1 মাস আগে এরকম তো অনেক কিছু, অনেক আপনার মিডিয়াতে তো আমরা দেখেছি প্রশিক্ষণের নামে তারা ভ্রমণে যাচ্ছে। তো যে অবসরে যাবে 15 দিন পর কিংবা 1 মাস পর, সেটা কতখানি গ্রহণযোগ্য, এবং এই জিনিসগুলো পাস করায় কি তাদেরকে কেন জবাবদিহিতার মধ্যে আনা যায় না? মানে কি নাকি তারা মিলেমিশে সবাই মিলে এই সুবিধাগুলো ভোগ করে? একদম ঠিক, সবাই মিলেমিশে ভোগ করে বলেই আসলে এগুলো ঠেকানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না। অবসরে যাবার কয়েকদিন আগে তিনি বিদেশ সফর করে সত্যিকার অর্থেই যদি কোনো অভিজ্ঞতা অর্জন করে থাকেন, কোনো কিছু শিখে থাকেন, সেটা কি তিনি কাজে লাগাতে পারবেন? তার মানে হচ্ছে কি যে অবসরে যাওয়ার আগে তাকে একটা পুরস্কার দেওয়া হচ্ছে, তাকে দেশ ভ্রমণের একটা সুযোগ দেওয়া হচ্ছে। সারা জীবন তিনি সরকারি চাকরি করেছেন, এখন আরামায়েশে থাকবেন, তার আগে একটু বিদেশ ভ্রমণ করলেন সরকারি খরচে। এই জায়গাগুলোতে কতটা জবাবদিহিতা আছে, এবং এই পরিকল্পনাগুলোর বিশ্লেষণ করা হয় কিনা, পর্যালোচনা করা হয় কিনা, এবং একটি কর্মসূচি শেষ করে এসে তারা সেগুলো ব্যাখ্যা করেন কিনা, এবং যদি সেটা যথোপযুক্ত না হয় তার জন্য কোনো শাস্তির বিধান আছে কিনা, বা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়ে কিনা, সেগুলো আমরা জানি না। ধন্যবাদ জনাব আবু আলম। ঠিক এই জিনিস, এই প্রশ্নটি নিয়ে আপনার কাছে আমি আসতে চাই যে এই যে মানে অবসরে যাওয়ার 20 দিন আগে কিংবা 1 মাস আগে আপনার প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো, এটা 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 কতখানি যৌক্তিক, এবং এটা তো একরকম প্রহসন জাতির সাথে কিংবা কারণ যিনি অবসরে যাচ্ছেন তাকে প্রশিক্ষণ দিয়ে এটা দেওয়ার আমার প্রয়োজনটা কি? এবং দ্বিতীয় জিনিস, নাজমুল আশরাফ যেটি বলছিলেন যে অবশ্যই আমাদের তো আপনার প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে, আমাদের আপনার বিভিন্ন দক্ষতা অর্জনের বিদেশে যেতে হবে, কিন্তু কারা যাবে, এবং তারা যে সেটা সঠিকভাবে করে আসলো সেটার তো নিশ্চয়ই কোনো একটি কমিটির কাছে তাদের রাইট অফ মূল্যায়ন থাকতে হবে, এবং কেউ একজন মূল্যায়ন করবে যে আসলে উনি ঘুরে ফিরে এসছেন না আদৌ যে অর্থে উনি গেছেন যে দায়িত্বটা পালন করার জন্য সেটা শিখে এসছেন। আমাদের কিন্তু খুব বিটার কিছু বড় বড় আপনার এক্সপিরিয়েন্স রয়েছে। আমরা জানি ডেমো ট্রেন, ডেমো রেল কেনার জন্য কতবার বিদেশ সফর করেছে কত বড় গ্রুপ, এবং কত 100 কোটি টাকা খরচ হয়েছে, এবং তার বিপরীতে সেই ডেমো রেল কিন্তু এখন সবগুলো পড়ে আছে, অতি অল্প সময়ের মধ্যেই গলার কাটা হয়ে গেছে। আপনার কাছে শুনতে চাচ্ছি। প্রথম হলো যে অবসরে যাওয়ার 20 দিন আগে কেউ যেয়ে থাকেন, যদি মানে আমার কাছে একেবারে স্পেসিফিক তথ্য নেই, বাট আপনারা যেহেতু বলছেন আমি ওই তথ্য নিয়ে আলোচনা করতে চাই।
তাহলে হয়তো সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য পরিকল্পনা করেছে হয়তো, নাহলে কেন তাকে পাঠাবে? নিশ্চয়ই মানে বিদেশ যিনি যাচ্ছেন তাকে একটা অনুমোদন পেতে হয়, এবং আমরা জানি যে কোন পর্যায়ে কাকে অনুমোদন পেতে হয়। আমি স্পেসিফিক এখানে আর বলতে চাই না। আমাদের অনুমোদনের একটা আছে, এক একটা পর্যায়ের অনুমোদন এক এক পর্যায় থেকে হয়, এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত হলো যে আমরা যে পরিকল্পনা দলিলের কথা আলোচনা করছি, সেই সব পরিকল্পনা দলিলে যে বিদেশ সফর থাকে, আমি নাজমুল আশরাফের সাথে একদম একমত যে এগুলো তো দেশের জনগণের টাকা। সেটা যদি বিদেশি সহায়তা হয় কিংবা বিদেশি ঋণ হয়, সেটাও জনগণের টাকা। কেন আমরা জানি যে আমাদের প্রত্যেক মানুষের উপর ঋণের বোঝা আছে, একটা ঋণের বোঝাটা হিসাব করা হয়। আমরা ওটা আজকাল শুনি না, আজকাল শুধু শুনি যে 2500 টাকার উপরে আমাদের ইনকাম, মানে বার্ষিক ইনকাম প্রত্যেকের $2500 আর কি। কিন্তু আমরা ওটা শুনি না যে আমাদের জনগণের উপরে ঋণের ইয়েটা কতটা বাড়ছে, ওটা আমরা বেশি শুনি না। এসব শুনতে পারলে ভালো হয়। তো যেটা বলছিলাম যে পরিকল্পনা দলিল একনেকে অনুমোদন হয়। আমরা সবাই জানি, এখানে যারা বসে আছে এবং যারা শুনছেন, যারা কানেক্টেড আছেন, তারাও জানেন যে একনেক কীভাবে বৈঠক হয় এবং কোথায় অনুমোদন হয়। এবং একটি পরিকল্পনা দলিল প্রণীত হওয়ার একটা বড় রাস্তা আছে, বড় প্রসেস আছে, এবং এই প্রসেসটা বেশ লম্বা। এটা প্রথমে হয়তো আমাদের ধরেন, আমরা যদি একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে আলোচনা করি, LGED নিয়ে আলোচনা করি, যদি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারা একটা দলিল প্রস্তুত করলো এবং তাদের লেভেলে এটা প্রস্তুত হয়, এবং আমাদের যদি এখানে বৈদেশিক সহায়তা থাকে, তাহলে বৈদেশিক সহায়তা যারা দেন তাদের সাথে আলাপ আলোচনা করে, আলাপ আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে দলিলটা তৈরি হয়। সেটা মিনিস্ট্রিতে আসে এবং মিনিস্ট্রি লেভেলে মিটিং হয়। সেই মিটিংয়ের পরে মিনিস্ট্রির সেক্রেটারি লেভেলে যে মিটিং হয়, এই মিটিংয়ের পরে দলিলটা অনুমোদন করা হয়। কিছু কাটছাট করা হতে পারে, কিছু নতুন যোগ হতে পারে, কিছু ব্যাখ্যা চাওয়া যেতে পারে। তারপরে এটা অনুমোদন হওয়ার পরে মন্ত্রণালয়ের মন্ত্রীর স্বাক্ষরে এটা প্ল্যানিং কমিশনে যায়। প্ল্যানিং কমিশনে কিন্তু আমাদের একজন মন্ত্রী আছে, এবং প্ল্যানিং কমিশনে আমাদের অনেক অফিসার কাজ করেন। প্ল্যানিং কমিশনের ডেপুটি চিফ লেভেলে সেক্রেটারি এবং মন্ত্রীর সাইন করা ডকুমেন্ট ডেপুটি চিফ লেভেলে পরীক্ষা নিরীক্ষা হয়, এবং এটা কিন্তু রিটার্ন দেওয়া হয়। আমি প্রসেসটা এই জন্য বলছি যে সবার এটা জানা দরকার। এটা কিন্তু 2-3 দফায় রিটার্নও আসতে পারে, এবং আমরা অনেক সময় প্রস্তুত করি। আমি যখন সেক্রেটারি ছিলাম, আমি নিজে জিজ্ঞাসা করছি যে আমি সেক্রেটারি যে ডকুমেন্ট সাইন করছি, সেটা একজন ডেপুটি সেক্রেটারি লেভেলে বা তারও নিচের লেভেলে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে। এবং আমাদের তো আরেকটা মন্ত্রণালয় আছে যেখানে অনেক নিচের লেভেলও পরীক্ষা করা হয় জিনিসপত্র। এত কিছু পরীক্ষার পরে এটা একনেক মিটিংয়ে যায় এবং সেখানে পাশ হয়। পাশ হওয়ার পরেই কিন্তু এই বিদেশ গমন, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে এটা বিলাস কিনা, এটা প্রমোদ ভ্রমণ কিনা, সেটা তো পরের প্রশ্ন। এগুলো কিন্তু অনুমোদিত বিদেশ ভ্রমণ। সেটা পুকুর কাটা শিখতে যাওয়া হোক, আর ট্যাংরা মাছ চাষের কথা বললেন, যেটা খিচুড়ি যেটা বলেন, সব কিছু কিন্তু অনুমোদিত বিদেশ ভ্রমণ হলেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেতে পারবেন। ইচ্ছা করলে কেউ নিজের মতো করে, সেক্রেটারি হচ্ছে মিনিস্ট্রির এখনও ফাইন্যান্স অফিসার, চিফ ফাইন্যান্স অফিসার, সুতরাং সেক্রেটারি ইচ্ছা করলেই, বা কোনো আমলা ইচ্ছা করলে, বা কোনো সরকারি কর্মচারী যাদেরকে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী বলি, তারা কেউ ইচ্ছা করলে কাউকে বিদেশে পাঠাতে পারবেন না। প্রত্যেকটারই প্রসেস আছে এবং প্রসেসের মধ্য দিয়ে এটা যায়। সুতরাং আমাদের প্রসেসে যদি কোনো গলত থাকে, সেটা নিয়ে কথা বলতে হবে। আমরা শুধুমাত্র বলবো যে এবং যে আপনাদের আলোচনাটা এসছে, নাজমুল আশরাফ যেটা বলছিলেন, যে যারা যাচ্ছে তারা যে কাজটির জন্য যাচ্ছে, যে কারণে ভ্রমণটা, সেটা আবার যাদেরকে দিচ্ছে তারা আবার সেটাকে এক্সামিন করছে কিনা, সেটা সঠিকভাবে রিপোর্টটা দিতে হবে। এটা বাধ্যতামূলক, কেন ওই প্রসেসগুলো তো আছেই। যেটা একটা প্রসেসে বিদেশ গমন অনুমোদিত হয়, আরেকটা প্রসেসে যে টিম যাবে বা যে ব্যক্তি যাবেন তাকে এসে রিপোর্ট দিতে হবে যে তিনি গেলেন, কী শিখলেন, কী শিখলেন না। এবং এটা কিন্তু প্রকাশ্য মিটিংয়ে দিতে হয়। এবং আমাদের মাননীয় মন্ত্রী সচিবরা যদি কোনো বিদেশ ভ্রমণ করেন, তারা কিন্তু ক্যাবিনেটে রিপোর্ট পেশ করেন, এবং ক্যাবিনেটে প্রত্যেক সোমবারে বা যখন ক্যাবিনেট বসে আর কি রেগুলার, তখন কিন্তু তাদের রিপোর্টটা নিয়ে আলোচনা হয়, রিপোর্ট দেন তারা। এখন এত কিছু প্রসেসের পরেও তো আমরা বিলাসের কথা বলবো, স্বপ্নের কথা বলবো, বাজার করার কথা বলবো, আমরা বলতেই পারি, আমরা বলবো না কেন? নিশ্চয়ই এরকম কিছু ঘটে যে জন্য আমরা ভ্রমণের বাইরে গাড়ির কথাটি যেটা, সে গাড়ি বিলাসিতা, যে মনে করেন মাঝে মাঝেই আপনাদের দেখছি আমাদের মিডিয়ার ব্যাপারে আমি বলবো যে কোনো সরকারি কর্মকর্তা না, কোনো সরকারি কর্মকর্তা তার নিজের ইচ্ছায় সরকারের রাজস্ব খরচ করে কোনো গাড়ি কিনতে পারবেন না। গাড়ি কেনা কিন্তু খুব একটা আরো বড় প্রসেস। এটা তো 1 নম্বর হলো প্ল্যানিং ডকুমেন্টে অনুমোদন থাকতেই হবে, এবং ওই প্ল্যানিং ডকুমেন্ট অনুযায়ী গাড়ি কেনার বিষয়টা আছে, টেন্ডার আছে। আরেকটা রাজস্ব বাজেটে গাড়ি কিনতে হলে টিওআর চেঞ্জ করতে হবে, এবং
আই ক্যান টেল ইউ, না, আপনি আমি তো এটা সেক্রেটারি নিয়মের- ছিলাম, আপনি তো এটা আমি নিয়মের সেক্রেটারি কথা ছিলাম, বলছেন। আমি আমার মন্ত্রীর জন্য 2টা গাড়ি কেনার চেষ্টা করতে আমার প্রায় 2 বছর সময় না, লাগছে। এটা তো আপনি নিয়মের কথা বলছেন, হ্যাঁ, কিন্তু আমরা নিয়মই তো দেখছি হয়। বিভিন্ন প্রজেক্টে কিন্তু আপনার নিয়মের বাইরে 2টা 3টা 4টা করে গাড়ি পর্যন্ত কারো কারো কাছে থাকছে, এবং সেইটা তো অনেক। তার সেটা নিয়ে আমরা আত্মীয়স্বজন আরেকদিন বিভিন্ন- আপনি এটা নিয়ে আলোচনা জি। করছি। সেটা যদি কোনো কর্মকর্তা নিয়মের বাইরে, কোনো কর্মকর্তা, কোনো মন্ত্রী, ইভেন কোনো মাননীয় এমপি সাহেব, কোনো সংসদীয় যে আমাদের ইয়েগুলো আছে, কমিটিগুলো আছে, তাদের চেয়ারম্যান সাহেব, তারা যদি কোনোভাবে কোনো গাড়ি অবৈধভাবে ব্যবহার করেন, এবং আমরা এটা জানি, এটা রিপোর্ট হয়, এটা কোনো শাস্তি হয় না। এই শাস্তি দেওয়ার দায় কার? আমার শাস্তি তো আমি নিজেকে দিতে পারবো না। জি, ধন্যবাদ। একজন সচিব হিসাবে আমি যদি এইটা অন্যায় করে থাকি, আমাকে শাস্তি দেওয়ার জন্য আমার মন্ত্রী আছেন, মন্ত্রীর উপরে ক্যাবিনেট আছেন, ক্যাবিনেটের উপরে প্রধানমন্ত্রী আছেন, এবং মহামান্য রাষ্ট্রপতি আছেন। সুতরাং তাকে এই পর্যন্ত আমরা যতবার আলোচনা করছি, আমরা কিন্তু বিগত 20 বছর বা 25 বছর 30 বছর এসব আলোচনা করি, এখন পর্যন্ত এই যে 2টা গাড়ি ব্যবহার করা বা 3টা গাড়ি ব্যবহার করা, তার জন্য কেউ কোনো শাস্তি পায়নি। সুতরাং এটাও যে আমরা অনেক বিষয় আলাপ করি না যে একেবারে কোনো শাস্তি নাই, এমন দেশটা হচ্ছে আইন প্রয়োগ হবে না। সুতরাং আপনি এখন একটা গাড়ি ব্যবহার করতে বোঝা যাচ্ছে যে সবাই মিলেই সবার সুবিধা নিচ্ছে। আমি জানি না, এবং সবাই এটা আমি সবাইকে না, ছাড় এটা আমি বলবো না। আমি বলবো যে আমরা শাস্তি দিতে পারছি না কেন, সেইখানে আমাদের ব্যর্থতা কোথায়? ধন্যবাদ। সেই প্রশ্নের উত্তর নিশ্চয় আমরা খুঁজবো। অ্যাডভোকেট আক্তার কবির, অ্যাডভোকেট আক্তার কবির, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, যে কথাটি বললেন আমাদের আবু আলম, জনাব আবু আলম, যে আমরা শাস্তি দিতে পারছি না, কিংবা এই পর্যন্ত কোনো আপনার দৃষ্টান্তমূলক কোনো শাস্তির কোনো নজির আমাদের নাই এই সব ব্যাপারে, এবং সরকারি কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণ এবং গাড়ি কেনা নিয়ে সরকার প্রধানও বিরক্ত প্রকাশ করেছেন। সরকার বিভিন্ন সময় পরিপত্র জারি করেছেন, কিন্তু কাজ হচ্ছে কতটুকু? কাজ হোক কি আসলে আমরা চাই? বা যাদের এই কাজ অ্যাকাউন্টেবিলিটি আনার ক্ষমতা আছে তারা কি চান? আমি ছোট্ট একটা কথা বলি, বিশ্ববিদ্যালয় থেকে কিংবা কলেজ থেকে যখন কক্সবাজার বেড়াতে যাওয়া হয়, সেখানে বাসের সামনে ব্যানার টাঙানো হয় শিক্ষা সফরে কক্সবাজার, সেটা ফান্ড নেওয়ার জন্য। আমাদের বিদেশ ভ্রমণের বিষয়টা এত হাস্যকর হয়ে গেছে, ইতিমধ্যে অনেকে উল্লেখ করেছেন, খিচুড়ি রান্না, ট্যাংরা চাষ থেকে শুরু করে পুকুর কাটা, চট্টগ্রাম ওয়াসার অনেক লোককে পাঠানো হয়েছিল উগান্ডা, একটা মরুভূমি দেশে পুকুর কাটা। প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রশিক্ষণ আমার এখানে প্রশিক্ষণটা হয়েছে এটা বিনোদনের মাধ্যম, লেজার ট্যুর। সেক্ষেত্রে এই যে অনিয়মগুলো হচ্ছে, একজনের 6 মাস বা 5 মাস তার চাকরি থেকে যাচ্ছে, তাকে প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। আচ্ছা, প্রশিক্ষণে পাঠানোর পরে যাকে সড়ক প্রশিক্ষণ এলো, আসার পর 1 মাসের মধ্যে তাকে বদলি করা হচ্ছে মৎস্য বিভাগে। যিনি কৃষি নিয়ে আসলেন তাকে সড়কে বদলি করা হচ্ছে। এবং সর্বশেষ বর্তমান যে অবস্থা, যে আমাদের সিইসি উনি রাশিয়া গিয়েছেন, ওনার 15 ফেব্রুয়ারি মেয়াদ শেষ আগামী, তিনি রাশিয়া গেছে নির্বাচন নিয়ে প্রশিক্ষণ নিতে। সেই নির্বাচন নিয়ে প্রশিক্ষণ কি নিজে এসে নির্বাচন করবেন, না আমাদেরকে শেখাবেন? এত কথা আলোচনার পরও সেটা চলছে। প্রথমত কথা হচ্ছে, সেই প্রশিক্ষণ যেই সাবজেক্টের উপর নেবেন সেটা জাতীয় স্বার্থ সম্পৃক্ত আছে কিনা, এবং যাদেরকে পাঠানো হবে তাদের বাছাই করার প্রক্রিয়াটি কি, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি আছে কিনা, যে অর্থ বিপুল পরিমাণ ব্যয় হয় সেই অর্থের কোনো মনিটরিং আছে কিনা, যিনি প্রশিক্ষণ নিয়ে এসছেন দেশে তার কি কাজে লাগছে, প্রশিক্ষণের কাজটা জাতীয় স্বার্থে, জাতীয় অর্থে, জনগণের অর্থে, সেটার কোনো মনিটরিং নেই। এরকম একটি অবস্থায় চলে আসছে, চলছে। জনগণের নিকট বিষয়টি ভবিতব্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং কেউ কেউ সুযোগ পেলে ফ্যামিলি নিয়েও যান, যারা সত্যিকারে প্রশিক্ষণে পাঠানো হলেও আপনি যদি গিয়ে দেখতে পাবেন ওখানে তিনি ট্রেনিং ক্লাসে নাই, উনি বেড়াতে গিয়েছেন অথবা মার্কেটিং এ গিয়েছেন, এরকম কথা আমরা শুনি। তাহলে এই যে জাতীয় অর্থ 9-6 করার যে এই যে অবস্থাটা চলছে, এটা আর কতদিন কিভাবে চলবে? আমাদের একটা রাষ্ট্র স্বাধীন, 30 লক্ষ লোক রক্ত দিয়ে, 2.5 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই মৃত্তিকার প্রতি আমাদের দায়বোধ কতটুকু? আমরা শুধুমাত্র সরকারি অর্থ বলে 9-6, আবুল শহীদ ভাই যে কথাগুলো বলেছেন নিয়মের কথা বলছেন, ঠিক আছে, কিন্তু নিয়ম সেটা তো কেতাবে আছে, কাজের গরু। বাস্তবে কি তার কোনো প্রয়োগ আছে কোথাও? বা এরকম অনিয়ম যারা করেছেন তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি কখনো আনা হয়েছে? কারো শাস্তি হয়েছে? কারো পদ অবনতি হয়েছে?
সাসপেন্ডেড হয়েছে? কিছুই হয় নাই, চলে আসছে, চলছে। এবং প্রধান যখন কোনো অন্যায় অনিয়মের সাথে যুক্ত থাকেন, কিছু ফান্ড বার্ন করার জন্য, নিজের কিছু খুশি করার জন্য কিছু লোককে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়। ওই যে বলা হয়েছে অবসরের পূর্বে একটু বিদেশ ভ্রমণ করে তার সারা জীবনে যে প্রজাতন্ত্রের জন্য তিনি শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, তার জন্য একটু পুরস্কৃত করা ব্যাপার। কার অর্থে? আমাদের 18 কোটি মানুষের অর্থে সে কাজটি হচ্ছে, লোনের টাকায় সেটা হচ্ছে। এই যে সড়ককে তিনি প্রশিক্ষণ নিয়ে আসলেন, পৃথিবীর কোন দেশে আছে আমাদের এরকম ফুট ওভার ব্রিজ করা, যেখানে বয়স্ক ব্যক্তি পার হতে পারেন না, একজন পঙ্গু লোক পার হতে পারবে না? এই যে প্রশিক্ষণ নিয়ে কোনো কাজে এসছে বলে শতকরা 95% কোনো কাজে আসে না। আসার যিনি প্রশিক্ষণ নিয়ে আসছেন, তারপরের মাসে তিনি সচিব বদলি হয়ে গেলেন অন্য একটা মন্ত্রণালয়। সেটা কি কাজে লাগলো? আমাদের সিইসি যখন ফেরত আসবেন, 15 তারিখ তিনি অবসরে যাবেন, তার নির্বাচন সম্পর্কে অভিজ্ঞতা আমাদের কি কাজে লাগবে? তিনি কি থিসিস লিখবেন? আমাদের ছাত্রদের লেখাপড়ার জন্য কোনো বই লেখার জন্য পাঠানো হয়েছে? তাইলে সেটা এতদিন এটা নিয়ে আলোচনা করার পরও সেই বিষয়টা একইভাবে চলছে, চলে আসছে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান যখন অসন্তোষ প্রকাশ করেন, তারপরও বিষয়টা যখন চলে, তাহলে আমাদের বুঝতে হবে ক্ষমতা কিংবা অবস্থাটা কি অবস্থা দাঁড়িয়েছে। জি, ধন্যবাদ। এটা কি আপনার কাছে প্রশাসনের দিকে কাটছে না আর কিছু? আপনার কাছে আমি আবার আসবো। আমাদের সাথে অনেকগুলো ফোন অপেক্ষা করছে। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ির বাটিয়াকান্দি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, বলুন। আমি বিজ্ঞ দুদকের আইনজীবী, ওনার কাছে জানতে চাই যে আমাদের দেশের এই যে জনগণের অর্থ অপচয়, রাজনীতিবিদ এবং আমলারা বিদেশ ভ্রমণ এবং গাড়ি বিলাসিতা বিভিন্ন ভাবে বিভিন্ন মেগা প্রজেক্টের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। এগুলি দেখভাল করার জন্য এবং যে সমস্ত কর্মকর্তারা অবসরের 2-1 মাস আগে বিদেশ ভ্রমণ এবং গাড়ি বিলাসিতা করেন, পরবর্তীতে এনাদের সম্পদের হিসাব দুদক এ পর্যন্ত নেছেন কিনা এবং এগুলো দুদকের আওতাভুক্ত পড়ে কিনা, এবং এই রাষ্ট্রের ক্ষতি দেখা ভালো করার জন্য আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো। আরেকটি ফোন নিয়ে নেব। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি সুব্রত দাস বলছি কলাবাগান থেকে। আমি আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের একজন এক্স অফিসার। জি, বলুন। এই নিবন্ধন অধিদপ্তরে বিগত 2018 এবং 2019 সনে মোট প্রায় 250 অফিসারকে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। তো তার মধ্যে একাধিক অফিসার আছে যারা প্রশিক্ষণে থাকাকালীনই রিটায়ারমেন্টে চলে গেছেন। আর এর বাইরে যেখানে কর্মকর্তাদের পাঠানোর কথা, সেখানে এই প্রশিক্ষণে ক্লার্কদের পাঠানো হয়েছে, তারপরে পিয়ন টাইপের এমন লোকদেরকে কর্মকর্তা সাজিয়ে পাঠানো হয়েছে। তো এভাবে যদি সরকারের অর্থ অপচয় করে এভাবে বিদেশে প্রশিক্ষণে পাঠানো হয়, তাহলে এটা কতটা এটা সমীচীন? আর আমি এই ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা হিসাবে এই যে প্রশিক্ষণ হলো, এই প্রশিক্ষণের কোনো রিফ্লেকশন এই ডিপার্টমেন্টে অদ্যাবধি আমরা পাই নাই। তো এভাবে রাষ্ট্রের টাকা অপচয় করে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়, এটা যেখানে একদম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে সেখান থেকে এই অনুমতিটা প্রদান করা হয়। তো এটা আমি মনে করি যে এটা ভেবে দেখা দরকার। যে আপনি কতবার প্রশিক্ষণে গেছেন? আপনি তো অনেকদিন আছেন, আপনি বলছিলেন। না, আমি একবারও যাই নাই। আর যাদেরকে পাঠানো হয়েছে 2টা দেশে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। মানে যারা ইংল্যান্ডেতে ট্যুর করছে তারা অস্ট্রেলিয়াতেও ট্যুর করছে। জি, এটা আপনি বলছেন মানে 100 কতজন লোকের কথা বলছেন? কর্মচারী 2 দেশে প্রায় 250 মতো। 250। আসলে আপনাদের যারা অফিসার কিংবা কর্মচারী, তারা 250 তারা আপনি ভ্রমণ করেছে। তো আপনি কি ঊর্ধ্বতন কাউকে কোনো মানে এই যে মানে
আপনি বলছিলেন যে ভ্রমণ করা অবস্থায় ওনারা অবসরে গেছেন কিংবা অবসরের সময় হয়ে গেছে ভ্রমণের মধ্যেই, তো এই জিনিসগুলো কি আপনারা আপনাদের উপরে কাউকে কিংবা আপনারা কোনো চিঠির মাধ্যমে কিংবা কোনো অভিযোগ আপনারা পাঠাননি যে এই যে অবিবেচকের মতো যে এদেরকে পাঠানো হলো, যারা তাদের ভ্রমণের সময়কালীনই মানে এমন অবস্থায় পাঠানো হয়েছে যে ভ্রমণ করতে করে তারা অবসরে চলে যাচ্ছে, তো এবং সেগুলোর জন্য কোনো জবাবদিহিতা কি কেউ চায়নি? এই ধরনের ফাইল সাধারণত মন্ত্রী পর্যায় থেকে অনুমোদন হয়। আর আমরা কর্মরত থেকে যদি আমরা এই ধরনের কোনো অভিযোগ আনি, সেটা তো আমাদের না আপনি তো অভিযোগ আনছেন, আপনি তো আজকে না আপনি তো আজকে মিডিয়ার সামনেই অভিযোগটা আনছেন, সাবেক হয়ে যাওয়াতে পারত। জি আপনি মনে হয় আপনি কি সাবেক হয়ে গেছেন এখন? জি জি জি। ও সাবেক হয়ে যাওয়ার কারণেই হয়তো আপনি পাচ্ছেন। আমার মনে হয় আপনি যদি লিখিত এরকম কিছু একটি মন্ত্রণালয়ে দেন কিংবা মিডিয়াতে দেন, তা নিশ্চয়ই আমরা আরো অনুসন্ধান করে দেখবো যে আসলে কি উদ্দেশ্যে কেন এই 250 জন মানুষ আপনার এত বড় ভ্রমণে গেল, সেখানে নিশ্চয়ই আপনার কয়েক কোটি টাকা খরচ হয়েছে। মন্ত্রী পর্যায় থেকেই অনুমোদন হয়, সুতরাং এটা আমি কোথায় অভিযোগ দিব? জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা প্রশ্নের উত্তরগুলো খুঁজবো, আসলে আমাদের একটি বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরেই এই যারা দুজন আপনারা প্রশ্ন করেছেন রাজবাড়ী থেকে এবং কলাবাগান থেকে, নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করবো। দর্শক, বেঙ্গল সিমেন্ট কেমন বাংলাদেশ অনুষ্ঠানের নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় বিদেশ ভ্রমণ ও গাড়ি বিলাসিতা নিয়ন্ত্রণ বাংলাদেশে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। আমরা ফিরছি আলোচনায়। জনাব অ্যাডভোকেট খুরশিদ আলম, বিরতির পূর্বে আপনার কাছে দর্শকের প্রশ্ন ছিল। একজন ফোন করেছিলেন ধানমন্ডি থেকে, আরেকজন ফোন করেছিলেন রাজবাড়ি থেকে। আপনি যদি প্রশ্ন দুটির ছোট্ট করে একটু উত্তর করতেন। জি আমি শ্রদ্ধেয় যিনি দর্শক, প্রথম প্রশ্ন যেটা ওনার ছিল সেটার রিপ্লাইটা হলো, পাবলিক এক্সচেকার থেকে যদি কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট কোনো টাকা মিসঅ্যাপ্রিভিয়েট করে, অবশ্যই সেটা দুদকের আওতাধীনে পড়বে এবং তার জন্য একটা কমপ্লেন আসতে হবে, নাম্বার 1। এবং ইনকোয়ারি করে যদি এটা ফাউন্ড এটা যদি বের করা যায় প্রাইমা ফেসি উনি পাওয়ারের মিসইউজ করে, উনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারের ক্ষমতার মিসইউজ করে যদি উনি পাবলিক এক্সচেকারের টাকা নষ্ট করেন, অবভিয়াসলি ওনার ট্রায়াল হবে। একটা এক্সাম্পল আছে, আমি বলি, আমাদের একজন অ্যাম্বাসেডার ছিলেন ইউএই, সংযুক্ত আরব আমিরাত, ওনার ট্রায়াল হয়েছিল এবং ওনার সাজা হয়েছিল এবং ওনার সাজা আপ টু অ্যাপেলেট ডিভিশন অ্যাফার্ম করে, কিন্তু সেন্টেন্সটা আন্ডারগোন করে দেওয়া হয়। আমাদের এখানে নজির আছে, একজন অ্যাম্বাসেডার, আমি নাম বলতে চাচ্ছি না যাতে কেউ প্রেজুডিস না হয়। কাজে পাবলিক এক্সচেকারের টাকা যদি মিসঅ্যাপ্রিপিয়েট হয় বাই মিসইউজিং পাওয়ার, অবভিয়াসলি এটা দুদকের ধর্তব্যের মধ্যে পড়বে। আর দ্বিতীয় যে প্রশ্ন ভদ্রলোক করলেন, হ্যাঁ আমারও প্রশ্ন আপনার মতোই, উনি এত বিলেটেড আওয়ারে এই অভিযোগটা কেন নিয়ে আসলেন? উনি মন্ত্রীর কাছে কমপ্লেন দেন নাই, ফাইন মন্ত্রী দিয়েছে ওনার কথা অনুযায়ী, উনি তো মন্ত্রী পরিষদ বিভাগে দিতে পারতেন, সেখানে তো ওনার দেয়ার এখতিয়ার ছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট উনি প্রাইম মিনিস্টার কাছে দিতে পারতেন, সেটা উনি দেননি। তারপরে উনি দুর্নীতি দমন কমিশনে কোনো অ্যাপ্লিকেশন করেছেন কিনা, আমার মনে হয় আসলে উনি কোনোটাতেই চান্স পান নাই, হয়তোবা ফ্রাস্ট্রেটেড, হয়তোবা, ওনাকে সম্মান করেই বলছি আমি, হয়তোবা ফ্রাস্ট্রেটেড, হয়তোবা। আর বিদেশ যাওয়ার যে ভ্রমণ, দেখুন স্পেসিফিক কোনো ডাটা নেই আমাদের হাতে বলে কথা না, এটা সরকারের হাতেও কোনো এটা আসলে ডাটা নাই আমি যতদূর জানি। কারণ আমি কয়েকটা বিদেশ ভ্রমণে ছিলাম, সেটা ইউএন এর প্রজেক্টে, আমি আমার চেম্বার থেকে এয়ারপোর্টে গিয়েছি আমার নিজের পয়সায়, এয়ারপোর্টে প্লেনে ওঠার পরে যেই দেশে গিয়েছি সেই দেশে ইউএন এর ওই প্রজেক্টের গাড়িতে এসে নিয়ে গেছে, থাকা খাওয়া সব ওদেরই। আমার সঙ্গে বেশ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিল, তাদেরও থাকা খাওয়া সব ইউএন এর প্রজেক্টের আন্ডারে। সেখানে বাংলাদেশ গভর্নমেন্টের নট এ সিঙ্গেল পেনি, একটা পয়সাও এখানে খরচ হয়নি। এখন অনেক ধরনের বিদেশ ভ্রমণ আছে, এখন এটা যদি স্পেসিফিক ডাটা না থাকে তাহলে এটা কিন্তু ফাইন্ড আউট করে করাপশনটা বের করা খুবই ডিফিকাল্ট হবে। এটার জন্য একটা ডাটা দরকার স্পেসিফিক। আর আমি যতদূর জানি এই মানে দেখুন, একটা এক্সাম্পল দিই, একটা যদি চেয়ারও কিনতে হয় আপনাকে কিন্তু প্রোটোকল মেনটেন করতে হবে।
এবং প্রোটোকল মানে আপনাকে সেটা টেন্ডার দিতে হবে, পারমিশন নিতে হবে, স্যাংশন লাগবে, স্যাংশন লেটার ইস্যু হতে হবে, ওপেন টেন্ডার হবে, তারপরে আদারওয়াইজ নট। এখন ওই 20 দিন আগে যে ভদ্রলোক গিয়েছে বিদেশ সফরে, ওটা প্রশিক্ষণের জন্য গিয়েছে না আমাদের কোনো সেমিনার সিম্পোজিয়ামে ওখানে ওয়ার্কশপে গিয়েছেন, এটা কিন্তু ফাইন্ড আউট কিন্তু আমরা এখনো করতে পারিনি। উনি যদি 20 দিন আগে যদি কোনো ওয়ার্কশপে যেয়ে থাকেন, অবভিয়াসলি এটাকে আমি দোষের কিছু দেখি না। যদি প্রশিক্ষণের জন্য উনি গিয়ে থাকেন তাহলে অবভিয়াসলি এখানে অনেক প্রশ্ন আছে। উনি 20 দিন পরে এসে রিটায়ারমেন্ট অ্যাট দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, উনি কি এখানে আমাকে কন্ট্রিবিউট করবেন? কিন্তু সেগুলি যদি স্পেসিফিক ডাটা না থাকে তাহলে খুব ডিফিকাল্ট। প্রত্যেকটা জিনিস যদি আপনি ডাটা ওয়াইজ অ্যানালাইসিস না করেন তাহলে তো আমরা করাপশনটা ফাইন্ড জি, এখানে সুব্রত দাস যিনি কলাবাগান থেকে আপনি ফোন করেছিলেন, উনি বলছিলেন যে ওনার যে প্রায় 250 জন যারা আপনার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ভ্রমণ করেছেন ওনার মন্ত্রণালয় কিংবা উনি যেখানে কাজ করতেন সেই জায়গা থেকে, তাদের অনেকেরই আবার প্রশিক্ষণ নেওয়া অবস্থাতেই রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন। হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ যদি এটা হয়ে থাকে অবভিয়াসলি ইট ইজ অ্যাবসলিউটলি রং, এবং শুধু রং না, এটা এক ধরনের প্রফেশনাল মিসকন্ডাক্ট। এখন সেটা তো ফাইন্ড আউট করতে হবে। আমি তো ভাষা কথা বলে তো আপনাকে এক্স্যাক্টলি, কিন্তু অভিযোগটা করবে কে এবং আসলে হ্যাঁ, অভিযোগ করার মানে যিনি উনি যেমনটি বলছিলেন যে চাকরিতে থাকা অবস্থায় উনার তো অতখানি সাহস হবে না যে আপনার অভিযোগটা করার, কারণ তাহলে তো তার চাকরি থাকবে না। এটা তো অভিযোগ করতে শুধু ভিকটিম হতে হবে এমন কোনো কথা নেই। অভিযোগ যে কেউ করতে পারে, ইভেন কি আননোন অভিযোগও করতে পারে, কোনো বাধা নাই। এমনও দেখা গেছে আননোনের অভিযোগের ভিত্তিতে একটা প্রসিকিউশন সাস্টেইন করে গিয়েছে, আফটার অল কোর্ট অফ লতে গিয়ে কনভিকশন হয়ে গেছে। অভিযোগ কে করবে দ্যাট ইজ টোটালি মেটেরিয়াল, অভিযোগ যে কেউ করতে হবে, বাট অভিযোগ যে আপনি করছেন সেটা ক্রেডিবল হতে হবে, সেখানে ডেটা থাকতে হবে। এই দুটো যদি ঘাটতি থাকে তাইলে হবে না। এবং সেটা যদি সোফা রিলেটস টু দুর্নীতি দমন কমিশন ধরেন, তার এখতিয়ারভুক্ত হতে হবে। তার এখতিয়ারভুক্ত না হলে আপনার ডেটাটা যদি প্রপারও হয়, অভিযোগ যদি সঠিকও হয়, তাহলে এখনো অভিযোগ যে করবে যাদের মানে যে অভিযোগটা যার কাছে করবে ওনারাও যদি সেই চক্রের মধ্যেই পড়ে যায়, সেই ভ্রমণ বিলাসিতার চক্রের মধ্যেই পড়ে যায় যে আমরা তো বাবা সবাই সুবিধা নিচ্ছি, কাজেই এটা বরং এই ফাইলটা এই চিঠিটা কিংবা এই অভিযোগটা চাপা পড়েই থাকুক, কারণ এটা নিয়ে নাড়াচাড়া করলে তো পরবর্তীতে আমাদেরও বিভিন্ন ভ্রমণ আটকে যাবে। সে বিষয়টি ব্যাপারে কি বলবেন? হ্যাঁ এগুলো হয়, আপনি যেটা বলছেন আমাদের পাবলিক ফাংশনারিজদের এগুলো অহরহ হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে। তবে আমি যতদূর জানি সোফা রিয়েল এস্টেট গভর্নমেন্ট কনসার্ন বিদেশ যাওয়ার ব্যাপারে কাগজে অনেক লেখালেখি হচ্ছে ঠিকই, বিভিন্ন এক্সাম্পল আপনারা দিয়েছেন, এগুলো আমরাও দেখেছি। কিন্তু থিং ইজ দ্যাট এখন বিদেশ যাওয়া অনেক টাফ। এখন বিদেশে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে, স্যাংশন নিয়ে আপনি ওই যে জাম্বো জেট নিয়ে এক ডজন লোক নিয়ে যাবেন, এগুলো এখন অনেক স্ট্রিক্ট। আমি জানি না ভিতরের খবর কি, বাট প্রাইম অফিসে আমি যতদূর জানি এগুলো এখন খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আপনি তো নিজেই বললেন প্রাইম মিনিস্টার নিজেই সেখানে অসন্তুষ্ট প্রকাশ করেছে। তো আপ টু প্রাইম মিনিস্টার যদি অসন্তোষ প্রকাশ করে, তাইলে একজন সচিব লেভেলের কর্মকর্তা, যুগ্ম সচিব লেভেলের কর্মকর্তা, একজন প্রজেক্ট যিনি ফাইন্যান্স করে, তাদের পক্ষে তো বিদেশ যাওয়া অত্যন্ত কঠিন। এখানে আরেকটু ব্যাপার আছে, যেগুলি প্রজেক্টের আপনারা গাড়ির কথা বললেন, প্রজেক্টের যদি কোনো আপনার বিদেশ ভ্রমণ হয়, সেগুলি কিন্তু গভর্নমেন্ট এক্সচেকার থেকে যায় না। যারা প্রজেক্টটা ফাইন্যান্স করে ওরা ওদের টাকা দিয়ে নিয়ে যায়। ফাইন্যান্স তো করছে, তারা তো ফাইন্যান্স এমনি করছে না, তার জন্য বিশাল বড় ভালো একটি সুদও দিতে হচ্ছে। এবং যেটা আবু আহমেদ ভাই উনি বলছিলেন যে সেটা কিন্তু আমাদের জনগণের ঘাড়ের উপরেই আসছে, কারণ আমাদের ঋণের পরিমাণ বা আমাদের ঘাড়ের উপর পড়ছে। কাজেই আপনার প্রজেক্টে যারা ফাইন্যান্স করছে তারা আপনার নিয়ে যাবে, তারা তো সেই খরচটা নিশ্চয়ই তাদের পকেট থেকে দিচ্ছে না, সেই খরচটি তারা কিন্তু ওর মধ্যে ধরেই দিচ্ছে। এগুলো অবশ্যই খুব স্ট্রিক্টলি দেখা উচিত। আমার মনে হয় এই দায়িত্বটা গভর্নমেন্টের বেশি নেওয়া উচিত, কারণ এটা তো দুদকের আসবে তখন যদি অফেন্সটা কমিট হয়ে যায়, উনি যদি পাবলিক এক্সচেকার থেকে যদি টাকা খরচ করে এবং সেটা যদি এখানে আমার আরেকটি প্রশ্ন, আমরা যে কথা কিন্তু শুধু দুদকের কথাই বলি, দুদক ছাড়াও তো আপনার প্রতিষ্ঠানগুলো রয়েছে। দুদক ছাড়া কি আপনার আমাদের যাদের দেখার কথা, যাদের এগুলো আপনার দুদক তো রয়েছে, কিন্তু দুদক ছাড়াও দুদকই তো শুধুমাত্র একটি প্রতিষ্ঠান না, এই সব কিছু দেখবে। মাথার উপরে তো আরো 10টা আপনার জায়গা রয়েছে, যেমনটি আমাদের আলোচকরাই বলছিলেন যে অনেক বড় একটা প্রসিডিউর পার হয়ে আসতে হয় এগুলো, এবং সব জায়গা থেকে কিভাবে এগুলো ছাড় পায়। না, আমি আপনার সঙ্গে একমত এই ব্যাপারে। এটা গভর্নমেন্টের একটা আমি তো মনে করি গভর্নমেন্ট যদি মানে আপনার যেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং
যেটা তার ডিপার্টমেন্টাল প্রসিডিংগুলি আইওয়াশ না হয়ে যদি প্রপারলি হতো, এক্সিকিউট হতো, তাহলে কিন্তু আপনার সব সংস্থারই কাজ অনেক কমে যায়। গভর্নমেন্ট শুধু আইওয়াশের জন্য একটা লোকের ওয়েসডি করা, তাকে টেম্পোরারি সাসপেন্ড করা ফর দ্য টাইম বিং, এগুলো না করে যদি প্রপার এক্সাম্পলে যদি ওনার বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয়। গভর্নমেন্ট সরকারি কর্মচারী আইন 2018-তে বলেই দিয়ে আছে, কোনো শোকজ করা লাগবে না, যদিও সেই ধারাটি হাইকোর্ট ডিভিশনে চ্যালেঞ্জ। আমরা তো দেখেছি যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আপনি জাল করে আমাদের দু একজন সচিব ওনারা ওনাদের চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য ওনারা জাল করেছেন এবং মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করেছেন জাল করে, এবং সেক্ষেত্রে ওনাদেরকে কিন্তু মানে এই কারণে কিন্তু ওনাদের জেল হওয়া উচিত ছিল। তাদেরকে সাসপেন্ড করা কিংবা তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াই কি যথেষ্ট বলে আপনি মনে করেন? না, দেখুন, ফার্স্ট অফ অল একজন সচিব যদি জাল সার্টিফিকেট ইউজ করে এবং জাল সার্টিফিকেট ইউজ করে যদি সেটা যদি প্রুফ হয়ে যায়, হ্যাঁ, তাহলে অবশ্যই তার পানিশমেন্ট হওয়া উচিত। কিন্তু সেটা তো আসতে হবে ওই মন্ত্রণালয় থেকে, ওই সরকারি ক্যাবিনেট ডিভিশন থেকে আসতে হবে। আমার এই অসদাচরণের কারণে আমি ওনাকে ডিসমিস করলাম, এবং তারপরেই যদি উনি একটা কমপ্লেইন দেয় অন বিহাফ অফ মানে গভর্নমেন্ট, সেটা তো আরো পোক্ত হবে। কিন্তু আমরা তো ওটা দেখছি না। আমরা দেখি কি সব জায়গায় গভর্নমেন্ট সার্ভেন্ট যেখানে তাদের কিছুর বিরুদ্ধে এলিগেশন আছে, ওনারা ওনাদের লোক দিয়ে একটা আইওয়াস দিয়ে একটা কমিটি করে এবং ফর দ্য টাইম বিং ওনাকে ওএসডি করা হয়। এই কতদিন আগের একটা ঘটনা, একজন মহিলা ডিসি, ওনাকে আবার রিইনস্টেট করা হলো। তো এখন তো এটা তো এই জায়গাটুক যদি গভর্নমেন্ট যদি প্রপারলি কাজটা করতে না পারে, তাহলে সেটা অন্য সংস্থা কিভাবে করবে? এটা গভর্নমেন্টের আরো দেখভাল করা উচিত বর্তমানে। আরেকটা জিনিস, আমি কয়েকটা বিদেশ সফরে গিয়েছি, একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লাগে, এটা মঞ্জিল মোর্শেদ সাহেব হয়তো আমার সঙ্গে একমত হবেন, যে আমাদের ল্যাঙ্গুয়েজের যারা সরকারি কর্মকর্তা, উইথ ডিউ রেসপেক্ট, আমি কাউকে এখানে ছোট করছি না, তাদের ল্যাঙ্গুয়েজের যথেষ্ট সমস্যা আছে। ইভিন কে আমি যেই সিম্পোজিয়ামে ছিলাম 7 দিনের, হ্যাঁ, সেখানে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ওখানে ছিলেন, কিন্তু আমি তাদের একটাই জিনিস দেখেছি, তাদের ল্যাঙ্গুয়েজের একটা বিশাল প্রবলেম। আমাকে পরে তাদেরকে ব্রিফ করতে হতো। হ্যাঁ, তো কাজে আপনি যদি ল্যাঙ্গুয়েজটা যদি রপ্ত করতে না পারেন, তার ভাষাটা যদি রপ্ত করতে না পারেন, ইন্টারাকশনটা যদি আপনি প্রপারলি আপনি যেভাবে করছে ওভাবে করতে না পারেন, তাহলে আপনার সমস্যা তাকে কিভাবে বলবেন? যে প্রশিক্ষণটা আপনি নিচ্ছেন সেটা কিভাবে আপনি করবেন গ্যাদার? এটা একটা বিশাল সমস্যা। এটা আমি আমাদের এই সাবকন্টিনেন্ট অ্যাকসেপ্ট ইন্ডিয়া, আমি অনেক জায়গায় এটা দেখছি। কিন্তু হ্যাঁ, ইন্ডিয়াতে ওদের সরকারি কর্মকর্তারা ওরা অত্যন্ত ফ্লুয়েন্ট ভাষার উপর একটা তাদের কমান্ড আছে, যেটা আমি উইথ ডিউ রেসপেক্ট এগেইন বলছি, রিপিট করছি, আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে আমার দৃষ্টিতে যথেষ্ট ঘাটতি দেখা যায়। ধন্যবাদ আপনাকে জনাব আহসানুল ইসলাম টিটু। অভিজ্ঞতা অর্জনে কিংবা প্রশিক্ষণের জন্য যারা সরকারি খরচে জনগণের টাকায় বিদেশ ভ্রমণ করছেন, তারা আসলে কি শিখছেন এবং দেশে এসে কতখানি প্রয়োগ করছেন, তার মূল্যায়ন কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে বিদেশ ভ্রমণের ব্যাপারটা যেটা সাবেক সচিব মহোদয় বললেন, এটা একটা নিয়মের মধ্যে দিয়েই কিন্তু বিদেশ যেতে হয় আর কি। বাগে আলোচকরাও কিন্তু এই কথা বলেছেন, চাইলেই কিন্তু আপনি গভর্নমেন্টের জিও ছাড়া, গভর্নমেন্টের ওয়ার্ডার ছাড়া কোনো সরকারি কর্মকর্তা বিদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে আপনাকে ক্লাসিফাই করতে হবে যে এই ভ্রমণটার ফান্ডারকে, অনেক সময় যেটা বললেন কিছুক্ষণ আগে যে বিদেশের ফান্ডিংয়ে থাকে, এই ফান্ডটা দেওয়াই হলো মানে প্রশিক্ষণ, ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়ামের জন্য, এবং ইট ইজ অল ফান্ডেড বাই দ্যাট অর্গানাইজেশন, হোস্ট অর্গানাইজেশন। সেটা এক ধরনের ভ্রমণ। আর একটা হলো যখন একটা প্রজেক্ট হয়, সেই প্রজেক্টের কিছু কম্পোনেন্ট থাকে, বিশেষ করে যারা ডোনার এজেন্সি দেয়, আমি দেখছি যে এগুলো বেশিরভাগ ট্রেনিং এই জিনিসগুলা ইনকর্পোরেট করা থাকে যখন আমাদের ফরেন মানে কোনো লোন থাকে, কারণ তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনেই থাকে যে এই লোনের একটা অংশ পরামর্শক নিয়োগ করতে হবে, এখানে প্রশিক্ষক নিয়োগ করতে হবে, প্রশিক্ষণের জন্য যেতে হবে, হোস্ট কান্ট্রি এগুলা মানে প্রিডিটারমিন করে দেয়, যার ফলে এটা পার্ট অফ দ্য মানে ওই প্রজেক্ট থাকে। আর গভর্নমেন্ট যখন কাউকে পাঠায়, কোনো কাজে পাঠায়, ডেফিনেটলি গভর্নমেন্টের একটা হোল প্রসিডিউর আছে। আমার নিজেরও মানে কয়েকটা জায়গায় যেতে হয়েছে, আমারও অভিজ্ঞতা এরকম যে হোস্ট কান্ট্রিগুলাই এটা পুরা বিয়ার করে। ওখানে হোটেল, লোকাল লজিস্টিক, ইভেন ট্রান্সপোর্টেশন, আমার এয়ার ফেয়ার পর্যন্ত তারা যে হোস্ট কান্ট্রি তারা বহন করেছে। তারপরে আমাদের কাছে প্রতিনিধি চেয়েছে এবং আমরা প্রতিনিধি হিসাবে ওইখানে গিয়েছি। সো এটা এক ধরনের বিদেশ ভ্রমণ। এবং আরেকটা হলো যে প্রকল্প, আপনি যতই আমরা হাস্যরস করি,
প্রাইমারি স্কুলে ফিডিং প্রোগ্রামের জিনিসটা কিন্তু অত হালকাভাবে দেখার কিছু নাই। অনেকগুলি দেশ ব্যাপকভাবে সফল হয়েছে, আবার অনেকগুলি দেশ শুরু করে এটা সাকসেসফুল হয় নাই। আমার অভিজ্ঞতা আছে, আমি কোনো কর্মকর্তা হিসেবে যাইনি, এমনি আমি দেখেছি যে যখন একটা ফিডিং প্রোগ্রাম আমাদের এলাকায় চালু করা হয়, সেখানে কিন্তু স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স বাড়ে, ইভেন ওই স্কুলের ছাত্র সংখ্যা বাড়ে। আবার পার্শ্ববর্তী দেশ বা আসিয়ানভুক্ত দেশ থাইল্যান্ডে আপনি যাবেন, ধনী গরিব নির্বিশেষে তারা প্রত্যেকের জন্য মিড ডে মিল যেটা সেটা থাকে, এবং এটা বিভিন্ন এজেন্সিরা এটা চেষ্টা করতেছে এটা বাস্তবায়ন করার। সো প্র্যাকটিক্যালিটিটা দেখার বিষয় আছে। মাছ চাষের কথা বলেন, এটাও হয়তো হালকা করে নেওয়া যেতে পারে। আগের যে নদীর মাছ, আমরা যেভাবে নদীতে মাছ পেতাম, সেই মাছটা কিন্তু এখন একটা মানে বদ্ধ জায়গায় মানে চাষ করা হচ্ছে। পাবদা বলেন বা কই বলেন বা মাগুর বলেন, এখন কিন্তু আগের মতো ন্যাচারাল নদীর মাছ সব না, চাষের মাছও আছে। সো এগুলোর পদ্ধতি জানতে হবে। সো মানে ঢালাওভাবে যদি না বলি, একটা কথায় আমি একমত যে এই আমাদের এই প্রক্রিয়ার মধ্যে স্বজনপ্রীতি হয়, আমাদের প্রক্রিয়ার মধ্যে অনেক মিসইউজ হয়। প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়রা যদি এটা অ্যাক্টিভ থাকে, তাহলে এই নাম জানি কি ইয়েগুলা কমানো যায়। বিশেষ করে আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আমরা কিন্তু অনেক অডিট আপত্তি দেখি। এখন আবারও বলি যে অডিট আপত্তি ওইটারই আসে যেটা অডিটের সাথে মানে বরাদ্দকৃত অর্থ অন্য কাজে ব্যবহার করা হয়েছে বা বেশি ব্যবহার করা হয়েছে। আমরা একটা নতুন ধরনের অডিট চালু করছি এখন, এবং কিছু কার্যক্রম শুরু করছে। আমাদের অডিটর জেনারেল অফিস খুব অ্যাক্টিভলি পারসু করতেছে, এবং সেটা হলো পারফরমেন্স অডিট। আমি কয়েকদিন আগেও ইউকেতে আমরা যখন এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির সাথে আলোচনায় গিয়েছি, তাদের কাছে দেখেছি যে তারা 80% কাজ পারফরমেন্স অডিট নিয়ে করে, অনলি 20% ফাইন্যান্সিয়াল অডিট। আর আমরা বর্তমানে যেটা আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে করতেছি, সেখানে অলমোস্ট শতভাগ মানে 1% ধরতে পারি, যেহেতু কেবল আমরা শুরু করছি, 1% হয়তো লেস দ্যান 1% পারফরমেন্স অডিট হচ্ছে, 99% কিন্তু ফাইন্যান্সিয়াল অডিট হচ্ছে। ফাইন্যান্সিয়াল অডিটে কিন্তু আপনি মিসইউজ বা গাড়ি কেনা বিলাসিতা না এটা নেসেসারি, বা বিদেশ যাওয়া বিলাসিতা না নেসেসারি, এটা কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন না। আপনাকে পারফরমেন্স অডিট করতে হবে, সেইখানে কোন যন্ত্রপাতি কিনলেন, কেন কিনলেন, সেটার পারপাস সার্ভ হয়েছে কিনা, কোন রাস্তাটা করলেন সেই রাস্তার অবজেক্টিভটা ফুলফিল হয়েছে কিনা, কোথায় বিদেশ গেলেন সেই বিদেশ ভ্রমণের যে তথ্যপাত্রের মাধ্যমে দেশ উপকৃত হয়েছে নাকি বা মন্ত্রণালয় উপকৃত হয়েছে নাকি, এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। সো ধীরে ধীরে এগুলো হচ্ছে, আমরাও আমাদের সক্ষমতা অর্জন করছি। এবং মানে যেমন আমার এই অভিজ্ঞতাই ছিল না, মানে আমি 3 বছর ধরে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আছি, যে ইউকেতে কিভাবে পাবলিক হিয়ারিং হয় এবং হিয়ারিংয়ের প্রিপারেশন কিভাবে হয়, কোশ্চেনিং কিভাবে হয়, কিভাবে ক্লার্ক সেটা ডকুমেন্টেশন করে, এই জিনিসগুলা কিন্তু আপনার দেশে থেকে আপনি এই অভিজ্ঞতাগুলি চাইলেও অর্জন করতে পারবেন না। একইভাবে সরকারি কর্মকর্তারা ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সিং বলেন বা প্রজেক্টই বলেন বা বিভিন্ন রাস্তা বলেন, সব কিছু কিন্তু আপনি এখানে বসে অভিজ্ঞতা বা প্রশিক্ষক এনে, হ্যাঁ অনেক যদি সংখ্যা হয় তাহলে একজন ভালো প্রশিক্ষকের এখানে ট্রেনিং দেওয়া আছে। কিছু বাস্তবতা আছে, কিছু জিনিস আছে যে আপনি বিদেশে যখন যাবেন তখন কিন্তু আপনার একটা মানে নতুন ভিশন ওপেন হবে, আপনি নতুন করে দেখতেও শিখবেন। আপনি যখন চায়নায় যান, তাদের রোড থেকে বা তাদের যদি আপনি দেখেন, তখন কিন্তু আপনার যারা সচিব পর্যায়ে আছে বা যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে, তারা কিন্তু এই ডেভেলপমেন্টগুলো ভিজুয়ালাইজ করতে পারে যে আমাদের দেশের বাতিগুলি কি হইতে পারে। এখন আপনি যে কোনো জায়গায় দেখবেন যে আর আগের মতো কিন্তু বাতি নাই, সব এলইডি লাইট হয়ে গেছে। তো এখন যদি আমি একটা প্রকল্প নেই, যদি আমার মন্ত্রী মহোদয় ওইটা না দেখে এসে থাকে, তাহলে কিন্তু সেই আগের বাতি সে চালাবে না। সেটা তো অবশ্যই যথার্থ, এবং এইগুলো অবশ্যই থাকতে হবে, কারণ ট্রেনিং যদি না হয়, আপনি যদি উন্নত প্রশিক্ষণ যদি না হয়, তাহলে কিভাবে এগোবে। কিন্তু আমার কথা হলো, যে কাজে যারা যাচ্ছে তারা কি মানে সত্যিকার অর্থেই সেগুলোকে শিখে এবং কোয়ালিটি মানে যে কারণে পাঠানো হয়েছে সেটা দেশ মানে প্রয়োগ করার মতো সময় পাচ্ছে, কিংবা যে অভিযোগগুলো আসছে বারে বারে যে শেষ সময় তাদেরকে পাঠানো হচ্ছে, কিংবা তারা গিয়ে ঘুরে আসছেন কিন্তু সেটাকে দেশে কাজে লাগাতে পারছেন না, কিংবা সঠিকভাবে সেই ট্রেনিংটা উনি নিয়ে আসতে পারছেন না। আমি যেমন ডেমো রেলের আপনার উদাহরণ দিয়েছি আপনাকে, যে আমরা জানি কতবার ডেমো রেল ক্রয়ের আগে আপনার সেখানে যাওয়া হয়েছে, কতজন গেছে, কত গ্রুপ গেছে, এবং অ্যাজ এ রেজাল্ট দেখা গেছে যে অসংখ্য ত্রুটি সেই ডেমো রেল আসার পর, যেগুলো আপনার সেখানে কোনোভাবেই তারা মানে আমলে আনেননি। তো সেই জায়গাতেই আমার প্রশ্ন, যে যারা যে কারণে যাচ্ছেন, যে কারণে
পাঠানো হচ্ছে, উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দেশের উন্নয়নের জন্য, দেশের স্বার্থে, সেটা আসলে কতটুকু দায়িত্বপূর্ণভাবে তারা করে আসছেন? না, কিছুটা দায়িত্বের অবহেলতা হয়েছে, না হলে তো এটা নিউজ হয় নাই। এটা মানে আমরা দায়িত্ব নিয়ে এটা বলতে হবে যে আমাদের মধ্যে এই অবহেলাগুলি আছে। সরকারের অর্থ শুধু ভ্রমণে না বা গাড়ি কেনায় না, প্রত্যেকটা জায়গায় আমাদের সরকারের অর্থটা আমানত হিসাবে দেখতে হবে, এবং এটা যদি প্রপার ইউটিলাইজেশন হয়, সেই জন্য যারা মানে অফিস যে দায়িত্বে আছে, যেমন প্রত্যেক সচিব হলো সে হলো এটার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, তার দায়িত্ব এই টাকাটা যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা। যেমন আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কিন্তু আমরা সচিব মহোদয়কে ডাকি, মন্ত্রীকে ডাকি না। পাবলিক অ্যাকাউন্টসকে সচিবকে দায়িত্ব করতে হয় যে আপনার মন্ত্রণালয়ে যে অর্থ ব্যয় হয়েছে সেই ব্যয়টা প্রপার হয় নাই, তাকে জবাবদিহিতা করতে হয়। সো আমি মনে করি যেটা আমার এই 3 বছরের পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে অভিজ্ঞতা, সেখান থেকে যেমন বাইরে প্রত্যেক মন্ত্রণালয়ের নিজস্ব কিন্তু এই কমিটিগুলি থাকা উচিত আছে, বাট সেটার প্রয়োগ থাকা উচিত। এবং সবচেয়ে বড় কথা, ইন্টারনাল কিছু ডিপার্টমেন্ট থাকা উচিত। আজকে দুর্নীতি দমন কমিশনের উপরে না, বাইরে কিন্তু পুলিশ বিভাগের নিজস্ব দুর্নীতি দমন কমিশন থাকা উচিত। আর্মিতে যারা কাজ করে তাদের নিজস্ব গোয়েন্দা থাকা উচিত। যারা বিশেষ করে পাবলিক প্রশাসনে থাকে তাদের মধ্যে কারো জীবনযাত্রার মান নর্মালের চেয়ে বেড়ে গেল নাকি। দুর্নীতি কিন্তু বোঝার ওয়ান অফ দ্য ইন্ডিকেটর জীবনযাত্রার মান, লাইফস্টাইল। আমার ছেলে মেয়ে যদি বিদেশে পড়ে, আমি যদি একটা স্বল্প আয়ের চাকরি করি, এখান থেকে কিন্তু ইন্ডিকেটর হিসেবে দেখা যায়। আমার যদি গাড়ি আমি নতুন মার্সিডিজ কিনে ফেললাম, তো আমি একজন ব্যবসায়ী হই, বা আমি একজন রাজনীতিবিদ হই, বা আমি একজন সরকারি কর্মকর্তা হই, আমার জীবনযাত্রার মান যদি আমার ওয়ে অফ মিনস মানে আমার যে আর্নিং এর সাথে সম্পর্কযুক্ত না থাকে, ওইটাই কিন্তু আমাদের ইন্ডিকেটর। এবং এটা সামাজিকভাবে, শুধুমাত্র আইন দিয়ে আপনি এটা করতে পারবেন না, আর এটা সামাজিকভাবে প্রতিহত করতে হবে। আপনার মনে হয় খেয়াল আছে, আমরা ছোটবেলায় দেখতাম যে সরকারি গাড়িগুলির নেম প্লেট কিন্তু রেড নেম প্লেট ছিল। এখন রেড নেম প্লেট করার দরকার নাই, প্রত্যেকটা গাড়ির মানে যে মন্ত্রণালয় ওইটার স্টিকার লাগানো থাকলেও তো হয়ে যায়। কিন্তু এই জিনিসগুলোর ব্যবস্থা নিতে হবে যদি আমরা সবাই চাই। যে অনেকেই কিন্তু, আমি অনেক মন্ত্রীকে চিনি যে যারা মন্ত্রণালয়ের গাড়ি ব্যবহার করেন না, আবার দেখা যায় যে অনেক তার চেয়ে জুনিয়র অফিসার, সে হয়তো 2-3টা গাড়ি ব্যবহার করছে। সো এই জিনিসগুলি আছে। আমার মনে হয় যে এটা এই যে আপনি কথা বললেন, আমরা কিন্তু জানি, আমরা আগে অনেক মানে দেখেছি, এটা চোখে পড়তো যে সরকারি গাড়ি মানে সেটা একটা রেড, একটা ডিফারেন্ট আপনার নেম প্লেট হবে, যাতে আইডেন্টিফাই করা যায় এবং বোঝা যায়। কিন্তু সেগুলো কেন উধাও হয়ে গেল? দেখেন মানে কেন এটা উধাও হলো কেন, সচিব মহোদয় আছে, উনি বলতে পারবেন। মিলেমিশে যার সুবিধা, না মিলেমিশে এখানে ব্যাপার না, ব্যাপারটা হলো এটা উধাও হওয়ার কারণটা একটু বলি। এটা উধাও হয়েছে এই জন্য যে জেনারেল এরশাদের সময় যখন সরকারি গাড়িগুলো আক্রমণের লক্ষ্য হয়েছিল এবং গাড়ি পুড়িয়ে দেওয়া হতো, রেড নেম প্লেট থাকতে, এখন তো প্রত্যেকটা গাড়িতে বিভিন্ন মন্ত্রণালয়ের স্টিকার লাগানো থাকে, ওইটা বিভিন্ন অনেক অন্য জিনিসে আলোচনা করছেন, ওইটার কারণে এটা তুলে দেওয়া হয়েছে যে গাড়ির নেম প্লেটটা ওই কালার দরকার, সেম কালার। এখন বিভিন্ন মন্ত্রণালয়ের স্টিকার, তারপরে গাড়ির মধ্যে ফ্ল্যাগ স্ট্যান্ড, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারি, এটা কেন থাকে, কেন করে। আমাদের সাথে আসলে অ্যাডভোকেট খোরশেদ আলম। আমরা জানি সকালে আপনাকে আদালতে যেতে হবে, আপনি চাইলে আমাদের এই আলোচনা থেকে বিযুক্ত হতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অনেক নিশ্চয়ই অন্য কোনো আলোচনা আপনাকে আবার পাবো আমরা। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, আমরা আসলে আপনাদের এই আলোচনাগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং একটার সাথে আরেকটা চলেই আসে। আমরা নিশ্চয়ই আবার এইগুলো নিয়ে আলোচনা করব। অ্যাডভোকেট মঞ্জির মোর্শেদ, প্রায় সব প্রকল্পেই গাড়ি কেনা হচ্ছে, নিয়ম অনুযায়ী প্রকল্প শেষে সেই গাড়িগুলো সরকার পরিবহন পুলে জমা দেওয়ার কথা, কিন্তু অভিযোগ আছে প্রায় 10,000 গাড়ির খোঁজই পাওয়া যাচ্ছে না। এটা কিভাবে সম্ভব হয়? ধন্যবাদ আপনাকে, আরটিভিকে, এবং যারা আলোচনা করলেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, আপনি যে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছেন, এটির দুটি উদ্দেশ্য হতে পারে। একটি হলো যে গতানুগতিক আলোচনার বিষয়বস্তু খুব আছে, সেটি সবাই পছন্দ করবে সেই হিসাবে করা। আর একটি হলো চোখে আঙ্গুল দিয়ে বিভিন্ন অথরিটিকে দেখিয়ে দেয়া যে এই জায়গাটায় কিছু অনিয়ম হচ্ছে, সরকারের জনগণের টাকার ক্ষতি হচ্ছে, সেটিকে দেখিয়ে দেওয়া। তা আমি ওইভাবেই বিবেচনা করি কথাগুলো বলবো। প্রথমত হলো আমাদেরকে ঢালাওভাবে বলার চেয়ে আমাদেরকে দুটো আন্ডারলাইন করতে হবে। একটি হলো যে যারা এই বিদেশ ভ্রমণে ট্রেনিং এ যাচ্ছেন, সেখানে দুটো জায়গা, একটা হলো বিদেশি ফান্ডে আর একটা হলো জিওবির ফান্ড, গভর্নমেন্টের টাকা। বিদেশি ফান্ডে যারা টাকা দেন
সেক্ষেত্রে আপনি জানেন যে ওরা যদি 100 টাকা দেয়, সেখানে 90 টাকাই তারা তাদের বিভিন্ন খরচের মাধ্যমে নিয়ে নেবে, 10 টাকা আমাদেরকে হাতে আসলো 10 টাকা আসলো, আমাদের খারাপ না। সেই জায়গাটায় যদি তারা যে কোনো ভাবে যত ট্রেনিং, অহেতুক ট্রেনিং যাই যা করুক, সেটা আমাদের কোনো আলোচ্য বিষয় না, সেখানে যেহেতু তারা টাকাটা দিচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকারের টাকা যেটা, সেই টাকাটা আপনার আমার সকলের ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়েই আপনার কোনো মানে এমন কোনো কাজ করা হচ্ছে কিনা যেটা আসলে আমার রাষ্ট্রের কোনো কাজে আসবে না, সেটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেটি খোরশেদ আলম সাহেব বলেছেন যে ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে যদি একটি টাকাও খরচ করা হয়, সেটা কিন্তু একটা দুর্নীতি এবং দুর্নীতি হিসেবে বিবেচনা করা হয়। এখন আপনি যে আলোচনাগুলো করেছেন, আমাদের ধরেন আমি 25 বছর আগের ঘটনা জানি যে মৎস্য ডিপার্টমেন্ট 25 বছর আগেই ইন্ডিয়াতে, থাইল্যান্ডে বিভিন্ন মৎস্য চাষের যে আধুনিক পদ্ধতি, যেটা আমাদের এখানে আগে ছিল না, এগুলো কিন্তু 25 বছর আগে থেকে ট্রেনিং দিয়ে এসছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু বর্তমানে আমরা সর্বোচ্চ মৎস্য উৎপাদন করছি। এটি একটা উপায়। আরেকটি জিনিস হলো আপনি যে আলোচনা করেছেন ধরেন পুকুর কাটার বিষয়ে যে ট্রেনিং, এটি হলো বাংলাদেশের চেয়ে ভালো পুকুর কাটার অভিজ্ঞতা বিশ্বের অন্য কারো আছে বলে আমি মনে করি না, তাই না? তারপরে আপনি ধরেন খিচুড়ি রান্নার ব্যাপারটাও যদি বলেন, আপনি যদি খিচুড়ি রান্না, হ্যাঁ ঢাকা বা অনেকে বলতে পারে ঢাকা বরিশালের হয়তো অনেকে জানে না, অনেকে হয়তো ঢাকা বা আপনার চিটাগংয়ের অনেকে জানে না খিচুড়ি কিভাবে, কিন্তু বরিশাল অঞ্চলে গেলে ওখান থেকে ভালো ট্রেনিং নেওয়া যায় খিচুড়ি কিভাবে রান্না করা যায়। আর মাননীয় সংসদ সদস্য যে ম্যানেজমেন্টের কথা বললেন, ম্যানেজমেন্টও এই যে স্কুলগুলোতে ম্যানেজমেন্ট খিচুড়ি রান্না করে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, এটা আমার মনে হয় বাংলাদেশ থেকে শিক্ষা অন্যরা নিতে পারে। কারণ আমাদের এত ঘনবসতি এলাকা, সবকিছুতে এত লোক সংখ্যা বেশি, যে জায়গাগুলো ম্যানেজ করতে করতে আমাদের একটা ইনহেরিটেন্টলি আমাদের একটা ক্যাপাসিটি বিল্ড আপ করেছে যে হাউ টু ম্যানেজ ইট। কাজে ওই জায়গাগুলোতে আমাদের বিবেচনা করতে হবে যে অহেতুক যে কথাগুলো বলছি ইদানিংকালে আলোচনা এসছে, কারণ আসলেই বাংলাদেশ সরকারের টাকা অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা খরচ করে কিছু কিছু জায়গায় এই অনিয়মগুলো হচ্ছে যেগুলো আসলে কোনো কাজের না। এই জায়গাটা হলো আমাদের আপত্তি। তবে একটা কথা বলুন, শহীদ খান সাহেব বলেছেন এবং মাননীয় সংসদ সদস্য বলেছেন যে আপনার এই কাজগুলো কিন্তু সব নিয়মের মধ্যেই হচ্ছে, অর্থাৎ নিয়মের মধ্যে আপনার দুর্নীতি হচ্ছে, নিয়মের মধ্যে অসচ্ছল কাজ হচ্ছে, এটি হলো কথা। এই জায়গাটা আপনাকে হাত দিতে গেলে সেটা হলো যে নিয়মটা কি, নিয়মটা হলো যে আপনার মিনিস্ট্রি থেকে প্রথম একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করা হয়। সেই প্রজেক্ট প্রোফাইল যখন তৈরি করা হয়, সেটা ধরেন একদম ইনিশিয়াল স্টেজে হয়তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি তারা ড্রাফটটা করেন এবং সেখানে করার সময় হয়তো দেখা গেল যে কাজ করবে সেখানে হয়তো ওখানে 10 জন ট্রেনিং এর জন্য একটা প্রভিশন রেখে দিল, কিন্তু এই কাগজটা কিন্তু জয়েন্ট সেক্রেটারির কাছে গেল, অ্যাডিশনাল সেক্রেটারি গেল, সচিবের কাছে গেল এবং এখানে সচিবের কাছ থেকে যাওয়ার পরে প্ল্যানিং এ গেল, প্ল্যানিং থেকে তারপরে ক্যাবিনেটে গেল। অর্থাৎ ওই যে ডেপুটি সেক্রেটারি যে পেপারটা তৈরি করলেন, আর কিন্তু কেউ সেখানে হাত দিলেন না এবং সচিব সাহেব কিন্তু ওখানে হাত দিয়ে বলতে পারতেন যে এই টাকাটা জনগণের ট্যাক্সের টাকা, এই ট্রেনিংটার কোনো প্রয়োজন নাই, এবং সেখানে তারা হাত দিচ্ছেন না। অথবা আমরা দেখতে পাচ্ছি যে এই যে হস্তক্ষেপ করেননি, সচিব লেভেলে বা পরিকল্পনা কমিশন বলেন, সব জায়গায় কিন্তু এটা একটা আপনার ব্যর্থতা। এবং আলটিমেটলি ক্যাবিনেটে যখন যায় আপনি দেখেছেন যে এক একটা প্রজেক্ট প্রোফাইল যখন এক একটা ফাইল অনেক বড়, কিন্তু ওইটা যদি মাননীয় প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যদি সব পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা একনেকের মিটিং এ একটা প্রজেক্টের বাইরে আলোচনা করা সম্ভব না। কিন্তু আমরা কিন্তু দেখছি প্রত্যেকটা মিটিং এ 5 থেকে 10,000 কোটি টাকার প্রজেক্ট পাস হচ্ছে, অনেকগুলো প্রজেক্ট পাস হচ্ছে। অর্থাৎ ওখানে শুধু দেখা হয় যে পেপারগুলো সব ঠিক মতো আসছে কিনা, এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো সামারিতে মানে কোনো নিজস্ব কোনো মতামত থাকে হয়তো সেইটা উনি বললে সেটা ফেরত যায়, কিন্তু অন্য কোনো মন্ত্রীরা অন্য কোনো যারা থাকেন তারা খুব একটা হস্তক্ষেপ করেন, এটা আমরা যতটুকু আমাদেরকে তথ্য সেটা আমরা দেখতে পাই না। অর্থাৎ এই জায়গায় যে এই যে আপনার স্বচ্ছভাবে একটা অসচ্ছল কাজ করা হচ্ছে, এই জায়গাটা হাত দিতে হবে। সেটা হলো যখন তৈরি করা হয় তখনই এইখানে অহেতুক কিনা এবং সরকারি টাকা অহেতুকভাবে খরচ হবে কিনা সেই বিষয়গুলো ওখানে স্ক্রুটিনাইজ করা দরকার। আর সর্বশেষ পর্যায়ে যেটা করা দরকার, একজন অফিসার তাকে হয়তো এই প্রজেক্টের নামটা 1 বছর আগে দেওয়া হয়েছে, সেই ট্রেনিং এ যাবে, কিন্তু 1 বছর আগের পরে ওই প্রজেক্ট ফাইনাল হওয়ার পরে একদিকে পাস হইলে হয়তো ধরেন 1 মাস আগে, তখন তার রিটায়ারমেন্ট চলে এসছে, তখন কিন্তু মিনিস্ট্রির কাছ থেকে এই জিনিসটা সেখানে কিন্তু সংশোধন করা উচিত যে এই ভদ্রলোক আগামী 1 মাস পরে উনি রিটায়ারমেন্টে যাবেন, ওনার যে জ্ঞান, ওনাকে যে ট্রেনিং এর মাধ্যমে উনি যে জ্ঞান লব্ধ করবেন সেটি বাংলাদেশে আমার সরকারের কোনো কাজে লাগবে না। এটি করে ড্রপ দিয়ে সেখানে কিন্তু চেঞ্জ করা যায়, কিন্তু এই কাজগুলো কেউ করেন না। কেন করেন না? সেখানেই আপনার ওই যে হাতে হাত রাখা, অর্থাৎ একজনে করেন না কারণ উনিও মনে করেন যে ভবিষ্যতে ওনার জন্য কেউ করবেন না। এইখানে আবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা বন্ডেড আছে, অর্থাৎ একজন আরেকজনের হেল্পে কাজ করে, যেটা বলা হচ্ছে
যেটা আপনি উল্লেখ করেছেন, অনেকেই বলেছেন, সেটা হলো যে একে অপরের সহযোগিতা করা। অর্থাৎ এই সহযোগিতার মনোভাব বাদ দিয়ে ন্যায়ত যেটা আইনত করা দরকার সেই জায়গাটা যদি সমস্ত গভর্নমেন্ট অফিসাররা দৃষ্টি দেন, তাহলে আমার মনে হয় এটা সমস্যার কিছুটা সমাধান হতে পারে। আরেকটি কথা, এটা নিয়ন্ত্রণ, এটাকে দূর করা সম্ভব। এটা হলো প্রসিডিওরের ব্যাপার বললাম, প্রসিডিওরের ব্যাপারে এটা অবশ্যই সুযোগ আছে। আর একটা সুযোগ আছে, সেটা হলো আপনি অন্যায়টা করে ফেললেন, করে ফেলার পরে আপনার কি হবে, সেই জায়গায় আপনার সংসদ সদস্য যেটা বললেন যে পারফরমেন্স অডিট যেটা করছেন, এটা ওইটা ছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রির কিন্তু আপনার যারা কাজ করেন তাদের কিন্তু একটা সার্ভিস রুলস আছে। প্রত্যেকটা লোকের ডিসিপ্লিনারি অ্যাপিল রুলস 1995 অথবা সরকারি চাকরি আইন 2018 এর অধীনেই কাজ করতে হয়। আপনি যে কাজটা করলেন আপনাকে এটা টার্মস এন্ড রেফারেন্সে আছে কিনা, আপনি সঠিকভাবে কাজ করলেন কিনা, না করলে আপনার মধ্যে বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা আছে, লঘু দণ্ড থেকে আরম্ভ করে চাকরি ডিসমিস পর্যন্ত হতে পারে। অর্থাৎ ওই জায়গায় যদি আপনি এই জিনিসটাকে যদি একটু অ্যাক্টিভেট করেন, তাহলে কিন্তু এটা থেকে একটা রেজাল্ট পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে ওই পারফরমেন্স অডিট পর্যন্ত যেতে হবে না। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমাদের সব জায়গাগুলোতে আমাদের দুর্বলতা দেখা দিয়েছে। আমরা যেমন বলি লয়ার হিসেবে আইনের শাসনের দুর্বলতা, আবার অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখি যে প্রশাসনিক দুর্বলতা। অর্থাৎ প্রশাসন সঠিকভাবে প্রশাসনিক যে ম্যান্ডেট, সার্ভিস রুলস, আইন, তাদের উপর দায় দায়িত্ব, সেটি তারা সঠিকভাবে পালন করছে না। এই জায়গাটা একটা দুর্বলতা দেখা দিয়েছে। এবং সেই দুই দুর্বলতার এক জায়গায় হলো, সবচেয়ে বড় কথা হলো যে অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ স্বচ্ছতার অভাব। আপনার যে জবাবদিহিতা, এই জবাবদিহিতা যদি আপনি এস্টাবলিশ করতে না পারেন, জবাবদিহিতা এস্টাবলিশ করলে 50% 70% সমস্যার সমাধান এমনিতে হয়ে যাবে। তারপরে আপনাকে শাস্তি দিতে হবে, তারপরে আপনাকে আরো মনিটরিং করতে হবে। কিন্তু জবাবদিহিতার জায়গাটা আমাদের অত্যন্ত দুর্বল হয়েছে, এবং সেটা সমস্ত জায়গায়, সরকারি কর্মচারী বলেন, সংসদ সদস্যদের বলেন, মন্ত্রী বলেন, সবাই বলেন, সব জায়গায় এই দুর্বলতা দেখা দিয়েছে। এই দুর্বলতাকে থেকে কিভাবে ওভারকাম করা যাবে রাষ্ট্রীয়ভাবে আমার মনে হয় সেটি চিন্তা ভাবনা করা দরকার। এছাড়া আপনি জবাবদিহিতা যদি একজন সংসদ সদস্যের না আনতে পারেন, তাহলে আপনি কোনোভাবেই একজন ডেপুটি কমিশনার ডিসির জবাবদিহিতা আনতে পারবেন না। কারণ ডিসি সাহেব তো দেখে ওখানে সংসদ সদস্য কি করতেছে, অর্থাৎ তার কাছ থেকে সে লেসন নিবে যে সে হইলো ওই এলাকার সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি। অর্থাৎ তিনি যদি একটা অন্যায় করেন, তার যদি জবাবদিহিতা না থাকে, তার যদি আপনার অর্থ খরচের জবাব, যেমন সরকারের পক্ষ থেকে 20 কোটি টাকা একজন সংসদ সদস্যকে দেওয়া হয়, সেখানে যদি তার জবাবদিহিতা না থাকে, তাহলে ডেপুটি কমিশনারের কাছে যে 50 লক্ষ টাকা যায়, উনিও তখন মনে করবেন যে উনিও জবাবদিহিতার ঊর্ধ্বে, কারণ সব তো একই লাইনে একই চ্যানেলে কাজ করেন। অর্থাৎ সব জবাবদিহিতার প্রশ্নটা মন্ত্রীর থেকে আরম্ভ করে সংসদ সদস্য থেকে শুরু করে উপর লেভেল থেকে আপনাকে দেখাতে হবে। ওই দেখানোর কারণে তখন নিচের লেভেলে যারা আছে, তখন তারা মনে করবে যে জবাবদিহিতা আছে, জবাবদিহিতার বাইরে কাজ করলে আমাকে পানিশমেন্ট পেতে হবে। এই লেসনটা তার মনের মধ্যে যখন আসবে, তখনই সে সঠিকভাবে কাজ করার উৎসাহ পাবে। এছাড়া আপনি এই কাজটা আদায় করতে পারবেন না। ধন্যবাদ। আর গাড়ির ব্যাপারে একটা বলেছেন আপনি, জি বলেন। জি জি বলুন বলুন। গাড়ির ব্যাপারে একটা বলেছেন, আপনি জানেন যে কিছুদিন আগে, সম্ভবত 1 বছরও হয়নি, একজন সচিবের বিরুদ্ধে অভিযোগ আসলো, হেডলাইন আসলো বড় বড় পত্রিকায়। সেটা হলো যে উনি একটি গাড়ি পান, সেখানে উনি 6-7টি গাড়ি ব্যবহার করেছেন। তো সেই 6-7টি গাড়ি ব্যবহার করার পরে এটা কিন্তু একদম হেডলাইন। আমার মনে হয় না যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর চোখে এই পত্রিকাটা পড়েন নাই, আমি এটা আমার মনে হয় না, কারণ উনি তো অনেক পত্রিকা পড়েন, বা ক্যাবিনেট সেক্রেটারি পড়েন নাই। কিন্তু ওই সচিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? ওনাকে কি পরের দিন ওখান থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে? করা হয়নি। কিন্তু এটি যদি একজন ডেপুটি সেক্রেটারির মধ্যে আসতো, জয়েন্ট সেক্রেটারি নিচের লেভেলের, তাহলে কিন্তু সাথে সাথে তাকে আপনারা ওএসডি করতেন, জবাবদিহিতার মধ্যে আনতেন। কিন্তু সচিব লেভেলে যারা আছেন তাদেরকে জবাবদিহিতা আপনারা আনতে চান না। এটা কেন আনতে চায় না? কারণ ওই ক্যাবিনেট সেক্রেটারি উনিও তো সচিব লেভেলের, সচিব থেকেই গিয়েছেন। অর্থাৎ ওনাদের মধ্যে একটা বন্ডিং আছে, ওনাদের মধ্যে একটা কোরিলেশন আছে, খুব ফ্রেন্ডলি একটা রিলেশন, যে একজন আরেকজনকে কোনো রকম বাধা সৃষ্টি করবে না, একজন আরেকজনকে কোনো কাজে বাধা দিবে না। এই কারণে যে যেখানে যা পারে সে সেইভাবে সবকিছু তাদের সুবিধা মতো করতে পারছে। এবং এই গাড়ির কথা বলতে গেলে তো আরো অনেক আলোচনা আসে। আজকে যে আপনার প্রত্যেকটা গাড়ি এক একজন অফিসারকে আপনি দিয়েছেন, সরকার আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে তাকে টাকা 50-30 লাখ টাকা দিয়েছেন গাড়ি কেনার জন্য, মাসে মাসে 50,000 টাকা দিচ্ছেন তার ফুয়েল খরচ করার জন্য। ওই গাড়িটা সে ব্যবহারও করে না, অনেক লোক, সবাই না, কিছু কিছু লোক আছে ওই গাড়িটা ভাড়া দিয়ে দিয়েছে, আপনার ওই যে ভাড়া হিসেবে, মাসিক ভাড়া হিসেবে দিয়ে দিয়েছে। উনি আবার সরকারের যে গাড়ি আছে সেই গাড়ি দিয়ে অন্য অফিসারের সঙ্গে আসা যাওয়া করেন। এরকমও কিছু অফিসারকে তথ্য পাওয়া গেছে যে তারা এই কাজগুলো করেন, কিন্তু ট্যাক্সের টাকা কিন্তু আপনার আমার, অর্থাৎ এই 50,000 টাকা। কিন্তু আমার প্রশ্ন হলো, এই মানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কেন হয় না? তাহলে তো অন্য কেউ করার সাহস পেত না সেই জায়গায়। না, এটা
শাস্তি এইটা একটাই করা হয় না, কারণ হলো যে এইটাই তো আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে শাস্তি হলেই তো এই জিনিসগুলো কমে যাবে, আর শাস্তি হলেই তো আপনি ইচ্ছা মতো যা কিছু করতে পারবেন না। কিন্তু আমার দেশ তো এখন এমন একটা জায়গায় পৌঁছেছে, সেখানে হলো প্রত্যেকটা সেক্টর, আমি সরকারি কর্মচারী বলবো না, আমি প্রত্যেকটা সেক্টরই বলবো, প্রত্যেকটা সেক্টরই স্বাধীনভাবে ইচ্ছা মাফিক যা কিছু করার যে একটা প্রবণতা এবং সেইটা সৃষ্টি হয়েছে, এবং এইটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য শাস্তি, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে সেই শাস্তিটা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয় না। কারণ রাষ্ট্রটার যারা টপ লেভেলে আছেন তারা মোটামুটি একে অন্যের পরিপূরক, অর্থাৎ আমি ধরেন টপ লেভেলে আছি, আমি যদি একটা অন্যায় করি সেটা আরেকজনের সাপোর্ট দেবে, উনি আবার যে অন্যায়টা করবে আমি সেটা সাপোর্ট দেব। এই কারণে কিন্তু সবকিছু যে অন্যায় ভাবে চলছে তা আমি বলছি না, যতটুকু চলছে সেই অন্যায়গুলো এদের মধ্যে কোঅপারেশন, এদের মধ্যে বন্ডিং এর কারণে, এদের মধ্যে একে অপরের সহযোগিতার কারণে এই কাজগুলো চলছে। এই জায়গা থেকে যদি আমরা দূর হতে না পারি তাহলে আমরা এটা ওভারকাম করতে পারবো না। ধন্যবাদ আপনাকে জনাব নাজমুল আশরাফ। জনগণের করের টাকায় কেনা গাড়ি প্রকল্প কর্মকর্তাদের মধ্যে ভাগ বাটোয়ারার অভিযোগ আছে, আবার ভ্রমণের সুযোগ না থাকলে প্রকল্প একনেকে না তোলার ঘটনাও আছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? গাড়ির ব্যাপারে দুটো বিষয়, একটি হচ্ছে সরকারি গাড়ি কোনো একটা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বা কোনো একজন কর্মকর্তার জন্য বরাদ্দ করা, তিনি সেটি ব্যবহার বা অপব্যবহার করছেন কিনা সেটি দেখার বিষয়। একাধিক গাড়ির ক্ষেত্রে আমি যেটুকু জানি, কোনো মন্ত্রণালয়ের অধীনে যখন নতুন প্রকল্প নেওয়া হয় তখন নতুন গাড়ি কেনা হয়। আমি ব্যক্তিগতভাবে এরকম বেশ কয়েকটা ঘটনা জানি যে সচিব মহোদয় বা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার জন্য বরাদ্দ যে গাড়িটি সেটি নিম্নমানের, কিন্তু প্রকল্পের জন্য যে গাড়িটি কেনা হচ্ছে সেটি খুব উন্নত মানের আধুনিক, তিনি প্রকল্পের গাড়ি ব্যবহার করছেন, আবার তার জন্য যে বরাদ্দ মন্ত্রণালয়ের গাড়ি সেটাও তিনি রাখছেন। এভাবে তিনি একাধিক গাড়ি ব্যবহার করেন, নিজে করেন, ছেলেমেয়েরা করেন, বউ পোলাপান করেন ইত্যাদি। এখন শুধু প্রকল্পের গাড়ি আর বিদেশ ভ্রমণের কথা আমরা বলছি, দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা আবুল আলম শহীদ ভাই বললেন। কিন্তু যেই উদাহরণগুলো আমাদের সামনে আছে, এই যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ে অনুমোদন করা হয়, তারপরও যখন এরকম অপ্রয়োজনীয় এবং অনাবশ্যক বিদেশ সফরগুলো হয়ে যায়, তার মানে কি প্রক্রিয়ার ত্রুটি আছে, নাকি এই প্রক্রিয়া যারা যুক্ত আছেন তারা এগুলো দেখো না দেখার ভান করেন, নাকি যেটা মঞ্জুর মোর্শেদ ভাই বলছিলেন যে মিলেমিশে খাই, আজকে তুমি খাইলা কালকে আমি খাবো, সুতরাং কেউ কিছু দেখবে না। ফলে এই প্রক্রিয়ার মধ্যে সমস্যা আছে, যারা প্রক্রিয়া অনুসরণ করেন অনুমোদন করেন তাদের মধ্যে সমস্যা আছে, তা না হলে এরকম অপ্রয়োজনীয় কাজগুলো হতো না। তারপর কথা হচ্ছে কি যে আপনার জবাবদিহিতা আমরা বললাম প্রশাসনের পর্যায়ে, সংসদীয় পর্যায়ে বা আইনি ব্যবস্থা, সেগুলো কিন্তু বড় উদাহরণ আমরা দেখি না। এসব ক্ষেত্রে সিইসি রাশিয়া গেছেন, এর চেয়ে হাস্যকর ঘটনা হতে পারে না। তিনি সিইসি হিসেবে কি করেছেন এটা গোটা জাতি জানে, গোটা বিশ্বের মানুষ জানে। উনি রিটায়ারমেন্টের আগে রাশিয়া গেছেন বেড়াতে, এটা সবাই বুঝতে পারে। এখন ট্রিপের ক্ষেত্রে আমরা শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা বলছি, মন্ত্রীদের ট্রিপ নিয়ে কি কথা নাই? আমরা একজন মন্ত্রীকে জানি যিনি আওয়ামী লীগ সরকারের এই যে তৃতীয় মেয়াদের প্রথম মেয়াদে ছিলেন, তার বিদেশ সফরের রেকর্ড ছিল, এবং এমন সব ঘটনায়, এমন সব অনুষ্ঠানে, এমন সব সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপে তিনি যেতেন যেখানে একজন নিচু মানের কর্মকর্তারও যাওয়ার দরকার হয় না, উনি গেছেন। আরেকজন মন্ত্রী যাওয়া মানে রটবহন নিয়ে যাওয়া, অনেক বেশি খরচের ব্যাপার আছে। ফলে মন্ত্রীদের এই সফরটাও কিন্তু এই সচিব কর্মকর্তা অন্যদের সফরের সাথে আপনি দেখতে পারেন, সেখানে হয়তো রাজনৈতিক কর্তৃত্বটা একটু বেশি থাকে। কিন্তু সরকারি খরচ আর বিদেশি অর্থায়ন, এই আলোচনাটা আমরা করছি। সরকারি খরচ বা জনগণের করের টাকার অপচয় হলেই সেটা অপচয়, আর বিদেশি ফান্ড এটা কি অপচয় না? বিদেশি তারা ফান্ডিং করে কি শর্তে, কত টাকা তারা নিয়ে যায়, কতটা আমরা পাই, ঋণের বোঝা বাড়ে, এই বিষয়গুলো আছে। কিন্তু কোনো একটি বিদেশি অর্থায়ন যখন আমরা পাই, সেটি তো বাংলাদেশ পায়, বাংলাদেশ সরকার পায়, জনগণের সুবিধার জন্য পায়, সেটার অপচয় কি অপচয় না? ফলে আমরা অনেকের আলোচনা এরকম মনে হলো যে সরকারি খরচটাই যেন অপরাধ, বিদেশি খরচটা আমরা যা খুশি করতে পারি, তা তো না। এখন সেমিনার ওয়ার্কশপগুলো প্রয়োজনীয়তা কতটুকু, এবং কোন ওয়ার্কশপে কোন সেমিনারে কে গেলে কাজ হবে, তিনি গিয়ে আদৌ কিছু শিখতে পারছেন কিনা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা যেটা বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কমন কিছুই করতে পারি না। এবং আমরা এক দেশের সাথে আরেক দেশের, এক সরকারের সাথে আরেক সরকারের আঞ্চলিক বা আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে চুক্তিতে আমরা হেরে যাই। এটা পুরনো কথা, আমরা ছোটবেলায় শুনেছি যে আমাদের কর্মকর্তাদের নেগোশিয়েটিং ক্যাপাসিটি এবং তাদের যে লিঙ্গুইস্টিক ব্যারিয়ার, সেই কারণে আমরা অনেক সময় হেরে যাই। এই জায়গাটা, এই দক্ষতাটা নিশ্চয়ই সব কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদেরকে যখন ওরকম কোনো কাজে যুক্ত করা হয় তখন কিন্তু সরকার এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়। লিঙ্গুইস্টিক ব্যারিয়ার এখন শুদ্ধ ভাষায় বলতে হবে তা না, ইংরেজিটা আমি বুঝবো এবং আমি বুঝাতে পারবো, অন্তত এটুকু থাকা উচিত। যারা কর্মকর্তা হন, সচিব হন, তাদের অনেক পড়ালেখা, সর্বোচ্চ ডিগ্রি না থাকে, তারপরে কিন্তু এই ব্যারিয়ারটা থাকে। আমি জানি না শহীদ ভাই বলতে পারবেন যে পেশাগত
প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ব্যারিয়ার দূর করা বা লিঙ্গুইস্টিক ক্যাপাসিটি বাড়ানোর কোনো ব্যবস্থা ওনাদের আছে কিনা। আমি শেষ করতে চাই একটা কথা বলে যে আপনার জবাবদিহিতা আসলে শুধু এই টেলিভিশন টক শোতেই আমরা আলোচনা করি, সংসদীয় কমিটিতে নিশ্চয়ই অনেক জবাবদিহিতার ব্যাপার থাকে, যেটা একটু বললেন। এগুলো অনেক সময় আমরা জানি না, না জানার কারণে হয় কি, যে খবরগুলো গণমাধ্যমে প্রকাশিত হয় মানুষের ধারণা কি সরকারি কর্মকর্তা লুটেপুটে খায়, ইচ্ছা মতো ঘুরে বেড়ায়, যেমন খুশি তেমন গাড়ি ব্যবহার করে, মানে এর জন্য কিছুই করা হয় না। যা কিছু করা হয় সেগুলো জানলে পরে পাবলিক পারসেপশনটা হয়তো কিছুটা বদলাতো। সেই জায়গায় যারা জনপ্রতিনিধি আছেন টিটুবের মতো, তাদের মধ্যে একটা ভূমিকা নেওয়ার ব্যাপার আছে। আর শেষ কথা আমি যেটা বলতে চাই যে বিদেশি অর্থ, দেশি অর্থ, আপনার প্রকল্পের অর্থ, বিদেশে যাওয়া, গাড়ি ব্যবহার করা, সব কিছুই কিন্তু আসলে দুর্নীতি অনিয়মের ব্যাপার। দুদক একা তেমন কিছু করতে পারছে না বা তার সামর্থ্যের মধ্যে হয়তো আসছে না। কে কমপ্লেন করবেন, কার সাহস আছে, সেগুলো যেমন ব্যাপার। শেষ কথা, শহীদ ভাই হয়তো একমত হবেন না যে আসলে আমাদের যে আমলাতন্ত্র, তাদের যে ঐক্য, তাদের যে স্বার্থ এবং তারা যেভাবে সরকারকে চালান, যেভাবে বোঝান, একটা ধুনফুন প্রকল্প প্রধানমন্ত্রী পর্যন্ত কিভাবে পাস হয়, নিশ্চয়ই তারা কোনো না কোনোভাবে জিনিসগুলো তাদেরকে বোঝান, পার্সু করেন, অনুরোধ করেন। আর এত বড় ফাইল লাইন বাই লাইন মন্ত্রী বা প্রধানমন্ত্রীর পক্ষে দেখা সম্ভব হয় না। সেই জায়গাটায় এই আমলাতান্ত্রিক যেই বৈশিষ্ট্য, তার ফলে রাজনীতিবিদরা আমলাদের কাছে অনেক ক্ষেত্রে হয়তো বা অসহায়, অথবা তাদেরকে মানে চটাতে চান না। বেতন বাড়ান, ভাতা বাড়ান, গাড়ি দেন, প্লট দেন, অনেক কিছু দিয়ে খুশি রাখেন, এবং সেই প্রবণতা যখন প্রতিনিয়ত বাড়ে, সেই আমলাদের কাছ থেকে, সেই প্রশাসনের কাছ থেকে আমরা খুব বেশি জবাবদিহিতা আশা করতেও পারি না। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আবু আলম, করোনাকালে গাড়ি কেনায় মিতব্যয়ী থাকায় প্রায় 12,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে, কিন্তু এখন আবার তোড়জোড় শুরু হচ্ছে করোনার কারণে। যখন বিদেশ ভ্রমণ অনেক বিধি নিষেধ আরোপিত হচ্ছে, তখনও প্রকল্পে বিদেশ ভ্রমণের জন্য প্রস্তাব রাখা হচ্ছে। এগুলো বন্ধের উপায় কি? এবং আমরা জানি বহু প্রকল্প কিন্তু শেষ হয়ে যায়, এবং সেই গাড়িগুলো যদি আবার নতুন প্রকল্পে আসে, কারণ আমরা যদি বিগত 10-12 বছরের কথা চিন্তা করি, এখানে কিন্তু প্রতিটি গাড়ি অত্যন্ত দামি, কোনোটি 2 কোটি 3 কোটি টাকার নিচে নয়, এবং অত্যন্ত মানে টেকসই গাড়ি কেনা হয়েছে। সব প্রাডো, বড় বড় দামি সব আপনার রেঞ্জের গাড়ি কেনা হয়েছে। সেই গাড়িগুলো কিন্তু প্রকল্পে শেষ হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না, যে অভিযোগটা রয়েছে যে এত হাজার গাড়ি উধাও। তো এই বিষয়টি নিয়ে যদি আপনি আমাদেরকে একটু পরিষ্কার করেন যে 10,000 গাড়ি কিভাবে প্রকল্পের গাড়ি উধাও হয়ে যায়। প্রথমত হচ্ছে এটা পরিষ্কার করার কোনো দরকার নেই। আপনি 10,000 গাড়ি যদি উধাও হয়ে থাকে, মনে করেন এই নাম্বারটা নিয়ে আমরা বিতর্ক করতে পারি বা এই নাম্বারটা কারেক্ট কিনা, এটা আলোচনা হতে পারে। বাট 10,000 না, 10টা গাড়িও যদি উধাও হয়ে থাকে, তাহলে তো সেটা কিভাবে উধাও হলো, এটা একটা তদন্ত হতে হবে, এবং তদন্তের ভিত্তিতে যারা এটার জন্য দায়ী তাদের শাস্তি হতে হবে। আমরা তো এই খবরগুলো তো নতুন না, আজকে আমরা যাই আলোচনা করছি, আমার কাছে প্রত্যেকটা জিনিসই পুরাতন, পত্রিকায় মিডিয়াতে পুরাতন। আমি 1983-তে চাকরিতে জয়েন করেছি, মানে এখন থেকে 17 আর এদিকে 20-37 বছর আগে বা 38 বছর আগে। আমি 38 বছর আগেও তখন এত গাড়ি ছিল না ঢাকা শহরে। এখন তো ঢাকা শহরে আপনার 3.5 লক্ষ প্রাইভেট কার আছে। শুধু আমলারা তো বিলাসী হয় না, বিলাসী আমরা সবাই হয়ে গেছি, যার কারণে 60-70 ভাগ জায়গা কিন্তু প্রাইভেট কারের দখলে, এবং সবাই আমরা একটা করে প্রাইভেট কারের মালিক, মোটামুটি যাদের বৃত্ত আছে বা অর্ধ অনেকে প্রয়োজনে কিনেছে। আপনি এই কথা আমি প্রয়োজনে বলছি, অনেক প্রয়োজনে বলছি। আমাদের কাছে বহু বাবা মা এসছে যাদের সামর্থ্য নেই, তারা জমি জমা বিক্রি করে একটি গাড়ি কিনেছে তার বাচ্চাটাকে নিরাপদে পৌঁছানোর জন্য। আমি এটা আজকে আলোচনা করছি না, কারণ গণপরিবহন আপনি দিতে পারেন, পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করেন, আপনি গণপরিবহন জায়গাটা ধ্বংস করেছেন, যার জন্য একটা গরিব মানুষ বাধ্য হয়েছে তার জমি বিক্রি করে তার বাচ্চাকে স্কুলে পাঠানো। খুব ভালো কথা। আমরা গণপরিবহন করতে পারি না, এটা নিয়ে আরেকদিন আলোচনা করেন, তাহলে সেদিন আমরা আরো আলোচনা করতে পারবো। আমরা গণপরিবহন করতে পারি না, এই জন্য আমরা এত গাড়ি দেখি। এই জন্য আমরা আমলাদেরও, ছোট ছোট আমলাদেরও গাড়ি দেখি, ওই যে লোন নেওয়া গাড়ি, অমুক গাড়ি, তারাও কিন্তু এটা করেছেন। তো এখন আপনি যখন আমরা আলোচনা করব ওই যে গাড়ি উধাও, এটা উধাও হয়ে যাওয়ার তো কোনো কারণ নেই। কেন উধাও হলো, কোন প্রজেক্ট থেকে উধাও হলো, তার প্রজেক্ট ডাইরেক্টর কে ছিল, এবং সেখানকার আরও কর্তা ব্যক্তি কারা ছিলেন। ধরেন যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হয়, সেখানে চিফ ইঞ্জিনিয়ার ছিল, সেই ডিপার্টমেন্টের আবার একটা মন্ত্রণালয় ছিল, সেখানে সচিব ছিলেন, একজন মাননীয় মন্ত্রী ছিলেন। যে নিয়মে গাড়িগুলো ফেরত দেওয়ার কথা অথবা অন্য একটা প্রকল্পে যাওয়ার কথা, সেটা না যেয়ে থাকলে সেটা বিচার হতে হবে। আমি তো প্রথমেই বললাম, আমাদের তো বিচারহীনতার সংস্কৃতিকে আমরা লালন করছি,
সারা মানে এই বাংলাদেশে আমরা অনেক দিন ধরে অনেক বিচারহীনতা সংস্কৃতিকে লালন করেছি, কিছু কিছু ক্ষেত্রে এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কিছু কিছু বিচার হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত আপনি এগুলোর বিচার করতে পারবেন না, তারপরে উদাও হতে থাকবে। জি, এটা বন্ধ করতে হলে আপনাকে বিচার করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। জি জি, আমাদের আলোচনা আসলে হাতে একেবারে অল্প সময় আছে, আমরা সবার কাছে যেতে চাই অ্যাডভোকেট আক্তার কবির। গাড়ি কেনা কিংবা বিদেশ ভ্রমণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনা যেতে পারে কিভাবে, এবং যে ব্যাপারটি আসছিল যে গাড়ি আমরা শুনছি যে এতগুলো গাড়ির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাহলে পরে এই মাত্র আবু আলম উনি যেটা বললেন যে সেটার প্রজেক্ট ডাইরেক্টর কে ছিল, এটা তো কঠিন কোনো কাজ না, অত্যন্ত সহজ একটি কাজ, তাহলে তাদেরকে আপনার জবাবদিহিতার মধ্যে আনা যাচ্ছে না কেন? আমি কেন নতুন প্রজেক্টে এতগুলো গাড়ি কিনবো যেখানে আমার আরেকটি প্রজেক্ট শেষ হওয়ার সাথে সাথে সেখান থেকে কয়েকশো গাড়ি আমার পড়ে আছে যেগুলো আমি আমার এই প্রজেক্টে নিয়ে আসবো? আনা যাচ্ছে না এই কারণে যে এখানে আমরা যদি সেটা আনতে চাই তাহলে এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের সেই সদিচ্ছা এবং সদিচ্ছার বাস্তবায়ন খুব জরুরি। বাকি ক্ষেত্রে আনা যাবে না এই কারণে এতক্ষণ যারা আলোচনা করেছেন প্রত্যেকে প্রত্যক্ষ পরোক্ষ বলেছি আমরা যে আমি ধরছি না একজনকে, কারণ এই সুযোগটা আমিও চাই, সবাই মাসতুতো ভাই, এবং এই সরকার অত্যন্ত আমলা নির্ভর সরকার হওয়ার কারণে তাদেরকে ঘাটাতে চান না, এবং রাজনৈতিক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাই তারাও আমলা নির্ভর হয়ে গেছেন। কারণ নির্বাচন যে প্রক্রিয়া হচ্ছে আমলাদের উপর নির্ভর করে নির্বাচিত হচ্ছে, সবগুলো বিষয় একটি সূত্রে গাঁথা হওয়ার কারণে এখানে সুশাসনের ঘাটতি, জবাবদিহিতা নাই, নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা কোনোটাই কোথাও নেই, এবং দেখারও কেউ নেই, কোনো ওয়াচডগ কোথাও কোনো কাজ করছে না। দুটা কারণে হতে পারত, জনগণের মধ্যে একটা বিশাল জাগরণ যদি হয় তাহলে অ্যাকাউন্টেবিলিটি আসতে পারে, অথবা সরকারি দলের রাজনৈতিক সদিচ্ছার বাস্তবায়ন। এর বাইরে আমরা কথা বলতে পারবো, সারাদিন চিৎকার করে মুখে ফেনা তুলতে পারবো, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। এবং এই বিষয়টা, এই যে বিদেশ ভ্রমণ এবং গাড়ি, এত স্পর্শকাতর বিষয়, এত বাজে বিষয়, আমাদের বলতো শুনতো লজ্জা হচ্ছে, জি, তারপরও সেটা চলছে, ধন্যবাদ চলে আসছে। আমরা অবসান চাই, অচিরে এটা অবসান চাই। 18 কোটি মানুষের অর্থ এভাবে নয় ছয় হতে পারে না, 30 লক্ষ লোক এই জন্য রক্ত দেয়নি, সুতরাং এটার অবসান অবশ্যই হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে একটি ফোন অপেক্ষা করছে, আসলে আমরা সময়ের অভাবে অনেকগুলো ফোন নিতে পারিনি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা ঝটপট একটি ফোন নিয়ে নেব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খুলনা থেকে বলছি, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। বলুন। বলতেছে কি যে আপনারা যে গাড়ি প্রসঙ্গ নিয়ে যে আলাপটা করতেছেন সেটা হচ্ছে যে মন্ত্রী পরিষদ মানে তাদেরকে একটা গাড়ি সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়, এবং বাকি যে গাড়িগুলো তাদের ছেলেদের জন্য, একটা মেয়ের জন্য বা পুতির বউর জন্য এই যে গাড়িগুলো কিনা হয়, তারা কি জনগণের টাকা দিয়ে কেনে নাকি তার নিজের পার্সোনাল টাকা দিয়ে কেনে? আরেকটা জিনিস হচ্ছে যে ঢাকা শহর আমরা একটা সুস্থ সুন্দর যানজট মুক্ত ঢাকা শহর চাই, এইটাই যে গাড়িগুলা চলে এটাই কি কোনো মন্ত্রীদের কোনো গাড়ি থাকে কিনা বা আছে কিনা, মন্ত্রীরা ওই গাড়ির সঙ্গে জড়িত কিনা? আর আমি চাই যে আপনি লিখছেন যে কেমন বাংলাদেশ চাই, আমি একটা সুস্থ সুন্দর সোনার বাংলাদেশ চাই, যে বাংলাদেশটা কামনা করে গেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং জননেত্রী শেখ হাসিনা তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এরকম একটা দেশ উপহার দেওয়ার জন্য। কিন্তু তার পাশে যে মন্ত্রী পরিষদ ক্যাবিনেট আছে তারা যদি তাকে একটু সাহায্য করতো, সহানুভূতি দেখাইতো, তাহলে মনে হয় আমরা একটা সুস্থ সুন্দর একটা বাংলাদেশ পাইতাম। ধন্যবাদ আপনাকে জনাব আহসানুল ইসলাম টিটু। প্রশিক্ষণ অভিজ্ঞতার নামে অহেতুক বিদেশ ভ্রমণ এবং গাড়ি বিলাসিতা নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা কি এবং করণীয় কি, এবং যে আলোচনাগুলো আসছে বারে বারে ঘুরে যে গাড়িগুলো প্রজেক্টে উদা হয়ে গেছে আসলে এটা কিভাবে সম্ভব, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে তো সেটার একটি প্রজেক্ট ডাইরেক্টর ছিল, তাহলে নতুন প্রকল্পে সে গাড়িগুলো কিভাবে ফিরিয়ে আনা যায়। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একজন আলোচকের একটা বিষয় আমি একটু কারেকশন করতে চাই। কোনো সংসদ সদস্য 20 কোটি টাকা বরাদ্দ পায় না, বা সংসদ সদস্যদের মাধ্যমে সরাসরি কোনো টাকা খরচা হয় না। আমরা যে টাকাটা বা যে বরাদ্দগুলি পাই সেগুলোর প্রায়োরিটি বা লিস্ট আমাদের প্রেফারেন্স দিয়ে দেই
ওই মন্ত্রণালয় ওই টাকা খরচা করে এবং ওই মন্ত্রণালয়ের মাধ্যমে বা লোকাল গভর্নমেন্টের মাধ্যমে বা যে কোনো সরকারি অফিসের মাধ্যমে টাকাটা খরচা হয়। আমাদের দায়িত্ব শুধু প্রায়োরিটিটা নির্ধারণ করা। যে 20 কোটি টাকার কথা বললেন, 20 কোটি টাকার রাস্তা আমরা প্রায়োরিটি নির্ধারণ করে দিতে পারি যে 20 কোটি টাকা 20 কিলোমিটার রাস্তা হয়, কোন 20 কিলোমিটার রাস্তাটা আমরা প্রায়োরিটিতে দিব, হয় মানে কোন ইউনিয়নে কোন উপজেলা এটা দিব। সো এটা আমাদের হাতে কোনো সংসদ সদস্যই বাংলাদেশে আমার 3 বছরের অভিজ্ঞতায় ব্যক্তিগতভাবে কোনো টাকা পায় না এবং খরচা করার কোনো উপায়ও নাই। ব্যক্তিগত তো বলা হচ্ছে না, সরকারিভাবেই টাকা দেওয়া না, সেই টাকাটা এমপি খরচা করে না। এমপির দায়িত্ব হলো শুধু প্রায়োরিটি নির্ধারণ করে দেওয়া। ওনার নির্দেশই খরচটা হয় না, নির্দেশে না, ওনার মানে ওই যে বললাম যে নির্দেশে না, উনি শুধু বলে দেয় যে কোন রাস্তাটা হবে, বাকি কাজটা ওনার নির্দেশের বাইরে আপনি হয়তো করেন না, কিন্তু অধিকাংশ এমপিরাই বলে দেয় এই কাজ এই কাজ এই কাজ করতে হবে, সেইভাবেই হয়। যাই হোক, না সেটা ঠিক আছে যে ওনারা ঠিক করে দিবেন যে কি কি কাজ এই 20 কোটি টাকার মধ্যে টাকাটা আমাদের কাছে ব্যয় হবে, খরচ হবে মন্ত্রণালয়ের মাধ্যমে, টেন্ডার প্রসেসের মাধ্যমে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, আপনি যে কথাটা বললেন যে আমরা যেটা চাচ্ছি যে বিশেষ করে আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, যে কমিটির আমি একজন সদস্য হিসেবে গত 3 বছর ধরে দায়িত্ব পালন করছি, তো সেইখানে আমরা কিন্তু এই বিভিন্ন অডিট আপত্তিগুলো যখন আসে তখন আমরা কিছু অনুশাসন দেই। আমাদের মানে কমিটির যিনি সভাপতি উনি কিন্তু পার্লামেন্টে বলেছেন যে আমাদের এই অনুশাসনগুলি যেন বাধ্যতামূলক হয় মন্ত্রণালয়ের জন্য, এটার একটা ব্যবস্থা করার জন্য আমরা অনুশাসন দেই। ওইটা অনুশাসন হিসাবে থাকে, ওইটা আইনত কার্যকর হয় না। এক, দ্বিতীয়ত আমার এই কয়েকদিন আগের একটা অভিজ্ঞতা হয়েছে ইউকে পার্লামেন্টারি কমিটিতে, বা আপনি যদি ইউএসএ পার্লামেন্টারি বা সিনেট কমিটি দেখেন, সেটা পাবলিক হিয়ারিংটা মিডিয়ায় হয়। সো আমরাও চিন্তা করছি, আমি ব্যক্তিগতভাবে মাননীয় স্পিকারকে একটা প্রস্তাবনা দিব, যেহেতু আমাদের এখন সংসদ টিভি আছে, যে আমরা অন্তত পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে অডিট আপত্তিগুলি নিষ্পত্তি করি, যে অডিট আপত্তিগুলি উত্থাপিত হয় এবং কি জবাব দেওয়া হয়, এইটাও যদি আমরা মিডিয়ার মাধ্যমে দিতে পারি, স্বচ্ছতা জবাবদিহিতা অনেক বাড়বে। এবং আমি ইউকে পার্লামেন্টারি কমিটিগুলোতে দেখেছি যে পার্লামেন্টারি কমিটির শেষ হওয়ার পরে রিপোর্টটা পাবলিশ করা হয় এবং মিডিয়াতে দেওয়া হয়। আমার মনে হয় যে আপনারা এই প্রোগ্রামগুলোতে আরো মানে আপনার মতো অন্যান্য টিভি মিডিয়াগুলি আমাদের এই যে এই রিপোর্টগুলো নিয়ে যদি অধিকতর অ্যানালাইসিস করা আছে, আপনারা এটা যদি পাবলিসাইজ করেন তাহলে এই মানে হিটিং অ্যারাউন্ড দ্য বুশেস, মানে একেবারে ডাইরেক্ট একটা আপনার তথ্যপত্র পাবেন। এরকম প্রচুর বই আমার কাছে আছে, আপনারা চাইলে আমি আপনাদেরকে দিতে পাবো, যেগুলো সংসদে উত্থাপিত হয়ে যায়, ওগুলা কিন্তু পাবলিক ডকুমেন্ট, এবং আমরা এটা আপডেট করার চেষ্টা করতেছি। এবং আমার একটা চেষ্টা থাকবে, আমি মাননীয় স্পিকার যদি পারমিশন দেয়, আমি এই যে আমাদের যে হিয়ারিং, পাবলিক হিয়ারিং, এই পাবলিক হিয়ারিংটা জানি মিডিয়া ট্রায়ালের মতো সংসদের টিভির মাধ্যমে মিডিয়াতে আসে। অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর আপনার স্টেপটা নেওয়ার জন্য। নিশ্চয়ই সেটার বাস্তবায়ন আমরা দেখব, যেটাতে সবাই উপকৃত হবে এবং জিনিসগুলো আরও আপনার পরিষ্কার হবে। অ্যাডভোকেট মঞ্জির মোর্শেদ, আপনি শেষ প্রশ্ন আপনার কাছে আজকের আলোচনায়, বিদেশ ভ্রমণ এবং গাড়ি বিলাসিতা এগুলো নিয়ন্ত্রণের উপায় কি? আপনার পরামর্শ শুনে আমরা আমাদের আজকে আলোচনা শেষ করব। জি, ধন্যবাদ আপনাকে। ওই পরামর্শ দেওয়ার আগে একটু আশরাফ ভাই যে কথাটা বলেছেন ওই জায়গাটা একটু ক্লিয়ার করি। সেটা হলো বিদেশি সাহায্যের মধ্যে দুইটা জায়গা আছে, একটা হলো অনুদান, একটা হলো লোন। অনুদানের ব্যাপারে ধরেন সেখানে তো আমাদের কিছু অনুদান সে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু লোনের ক্ষেত্রে আপনি জানেন যে আমাদের এখানে এমবার্গো দিয়ে দেওয়া হয়, যে তুমি এই যেমন আপনি জানেন কিছুদিন আগে প্রায় 1 বিলিয়ন অর্থ সাহায্য দিয়েছিল একটা দেশ, সেখানে পাথরও কিনতে হবে তার দেশ থেকে, এবং পাথর আমার এখানে যা দাম তার 3 গুণ দাম দিতে হয়েছে। অর্থাৎ ওই শর্ত না হলে তাকে লোনটা দিবে না। অর্থাৎ সেই জায়গায় বাংলাদেশকে মাথা নত করতে হয়, এটা হলো লোনের ব্যাপারে। ওই জন্য লোনের যে প্রজেক্ট গুলো দেওয়া হয় সেখানেও তারা বলে দেয় এতটা খরচ হলো বিদেশ ট্রেনিং এর, ওখানে আমাদের না বলার হয়তো সুযোগ থাকে না, যেটা আবুল সাহেব নিশ্চয়ই জানবেন এই কথাগুলো। আমরা যতটুকু আমরা বিভিন্ন তথ্য থেকে জানি সেটা বললাম। আর আপনি যেটা প্রশ্ন করেছেন, দেখুন এটা বন্ধ করা উচিত, এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো বক্তারই কোনো দ্বিমত নাই, এবং সকলেই এটা একমত পোষণ করি। কিন্তু বন্ধটা করবে কে? বিড়ালের গলায় ঘন্টা বাজবে কে? সেটি হলো প্রশ্ন। এখন এখানে অনেকগুলো পদ্ধতি আছে। একটা হলো যে কথাটা সবচেয়ে বলা হয়েছে যে সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। এগুলো করতে গেলে আবার ওই সচিব পারবেন না, এগুলো করতে গেলে আপনার ডেপুটি কমিশনার পারবেন না, আপনি আমি পারবেন না। এটা থেকে উপর থেকে আসতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত থেকে, অর্থাৎ রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের মাথা থেকে, তাদের পরিকল্পনা থেকে আসতে হবে যে আমার দেশে আইনের শাসনের পরিপন্থী কোনো কাজ হবে না, আমার দেশে স্বচ্ছতার বাইরে কোনো কাজ হবে না।
এই সিদ্ধান্তটা টপ লেভেল থেকে আসতে হবে, এবং টপ লেভেল ছাড়াও হতে পারে আমরা যদি আপনার যার যার মন্ত্রণালয় আছে তারা যদি এটি ইন্ট্রোডিউস করেন। কিন্তু আমাদের দেশের সমস্যাটা কি জানেন, আমাদের দেশের সবাই এখন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। স্বচ্ছতার ব্যাপারটাও যদি প্রধানমন্ত্রী না বলেন তাহলে সেক্ষেত্রে ওনারা ইন্টারেস্ট দেখাচ্ছেন না। এই জায়গাটা হলো সবচেয়ে আরেকটা বড় দুর্বলতা, যে আমাদের যারা প্রধানমন্ত্রী যাদের উপরে নির্ভর করেন তার যে হাতগুলো সে সৃষ্টি করেছেন, সে হাতগুলো মোটামুটি এক ধরনের বলতে পারেন যে খুব অ্যাক্টিভ না, অর্থাৎ সেটাও তারা প্রধানমন্ত্রী দিয়ে তাকিয়ে থাকেন উনি কি বলেন, কিন্তু মন্ত্রণালয়ে কিন্তু দায়িত্ব আছে, তারাই কিন্তু এইগুলো সৃষ্টি করতে পারে। আমার তো মনে হয় না তারা যদি স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলেন, এস্টাবলিশ করতে চান, প্রধানমন্ত্রী তাদেরকে না করবেন, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কারণ উনি তো ওনার কমিটমেন্ট, উনি তো বলছেন যে উনি সবকিছুর ঊর্ধ্বে, উনি দেশের পরিকল্পনা, উনি উন্নতি চান এবং উনি দুর্নীতি করেন না, ওনার ফ্যামিলি দুর্নীতি করেন, এগুলো কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এখন কথা হলো তারপরে তো এখানে দুর্নীতি আছে, কারা করে, কারা এখনো বেগমপাড়া করে, এই দেশে এই সরকারের সমর্থক বা এই দেশের ব্যবসায়ী তারাই তো করে। সেইটির ব্যাপারে স্বচ্ছতা আনা হচ্ছে না কেন? ওই জায়গাগুলোতে বড় বড় জায়গায় যদি স্বচ্ছতা না আনেন, এই সামান্য ট্রেনিং এর জায়গায় এখানে কত টাকা ইনভলভমেন্ট ধরেন, এখানে হয়তো আপনার একটা মিনিস্ট্রি হয়তো 5 কোটি 10 কোটি টাকা খরচ করে, কিন্তু আপনার 100 কোটি টাকার দুর্নীতি হচ্ছে, 100 কোটি টাকার অস্বচ্ছ কাজ হচ্ছে, সেই জায়গায় যদি আপনি ম্যানেজমেন্ট না করতে পারেন তো ওইটার রেফারেন্স এখানে এসে পড়বে। অর্থাৎ এক কথায় বলতে পারি আমরা, সেটা হলো যে সব জায়গায় সুশাসন, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি এগুলো প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটি একটা যদি আমরা সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা প্রত্যাশা করতে পারি যে আজকে গাড়িও হারাই যাবে না, আর এই অযথা 1 মাস আগে রিটায়ারমেন্টের 1 মাস আগে যে একটা অযথা ট্রেনিং বা খিচুড়ি রান্নার ট্রেনিং এগুলো আর হবে না। এগুলোর জন্য ওই জিনিসটা এস্টাবলিশ করতে হবে, আমি মনে করি সেই খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দক্ষতা উন্নয়নের জন্য বিদেশে প্রশিক্ষণ গ্রহণ কিংবা অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ ভ্রমণে দোষের কিছু নেই, বরং এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই বিদেশ ভ্রমণে যে স্বজনপ্রীতির ঘটনা ঘটছে এবং প্রশিক্ষণের নামে আনন্দ ভ্রমণের যে ব্যবস্থা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, বিদেশ ভ্রমণে অনিয়ম বন্ধ করতে হলে প্রশিক্ষণের উদ্দেশ্যে অনুমতি নিয়ে প্রতিটি ভ্রমণের পর তার যথাযথ মূল্যায়ন করতে হবে। অযৌক্তিক ভ্রমণের অনুমোদন যারা দিচ্ছেন তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। জনগণের টাকায় কেনা প্রকল্পের গাড়ির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রকল্প শেষে গাড়িগুলো যাতে সরকারের পরিবহন পুলে জমা পড়ে তা নিশ্চিত করতে হবে। দেশে এমনিতেই যানজট ভয়াবহ রূপ নিয়েছে, সুতরাং অযথা গাড়ি কিনে যানজট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলা থেকে বিরত থাকতে হবে। জনগণের করের টাকায় বিলাসিতা বন্ধ করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।